সো আমরা যে কাজটা করছি সো আমরা যখন আগে প্রথমে যখন আমরা সেগমেন্টটা দেখেছিলাম, আমরা যখন অরিজিনালটা যদি আমরা কিপ করতাম আমার লস হতো কত, $1,00,000। এখন এটা বলছে যে আমরা যদি এটা ড্রপ করি তাহলে আমার লস হবে কত, 1,40,000। তাহলে আরো বেশি লস হবে। এখন কোশ্চেনটা হলো যে আসলে আমরা এটা কি করব? Why should we keep the reserve segment when it's showing 1 লাখ টাকা লস? এখন আমরা এই জিনিসটার জন্য আমাদের কমন ফিক্সড কস্টটা অ্যালোকেট করি, যেহেতু এই জন্য আমাদের লস হচ্ছে। এখন দেখুন আমাদের যে কমন ফিক্সড কস্ট আছে, এই কমন ফিক্সড কস্টে যদি আমরা দেখি আমাদের 60,000 কমন ফিক্সড কস্ট, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আর জেনারেল অ্যাডমিন এক্সপেন্স ছিল 30,000। তাহলে আমার কমন ফিক্সড এক্সপেন্ডিচার কত, 90,000, যেটা এই জায়গায় কি করা হয়েছে, অ্যালোকেট করা হয়েছে। এখন এই 90,000 যদি আমাকে অ্যালোকেট করতে না হয় তাহলে আমার সেগমেন্ট মার্জিনে ডেফিনেটলি কিছু পজিটিভ ফিগার থাকবে। আমরা সেগমেন্ট মার্জিন যখন করেছিলাম আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেগমেন্ট মার্জিন কিভাবে করতে হয়। তো আমার এই জায়গায় যে কন্ট্রিবিউশন মার্জিনটা আছে 3 লাখ, এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি যদি ট্রেসেবল যে ফিক্সড কস্ট গুলো আছে সেগুলো বাদ দিই, ধরেন 3 লাখ, আমার স্যালারি ম্যানেজার কত, 90,000, আমার অ্যাডভার্টাইজমেন্ট কত, 1 লাখ, আমার ডিপ্রিসিয়েশন কত, 50,000। তাহলে 90 50 1,40,000, আর অ্যাডভার্টাইজমেন্ট হলো 1 লাখ, 2,40,000 আর হলো 70,000, তাহলে 3,10,000 টাকা। তাহলে আমার একমাত্র সেগমেন্ট মার্জিন সাধারণত -10,000 হওয়ার কথা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি বলছি যে আমার কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ। আমি যদি এই পার্টিকুলার সেগমেন্টের সেগমেন্ট মার্জিনটা আমরা বের করি তাহলে আমি কি করতাম, এই জায়গায় ট্রেসেবল যে ফিক্সড কস্ট গুলো আছে যেটা অ্যাট্রিবিউটেবল টু দিস অনলি টু দিস সেগমেন্ট, সো সেই কস্ট গুলোকে যদি আমি আইডেন্টিফাই করি আমি দেখতে পাই যে আমার অনলি এই জায়গায় কয়েকটা কস্ট আছে যেটা ওইটার সাথে ট্রেসেবল। কি কিটা ট্রেসেবল আছে, জেনারেল ফ্যাক্টরি ওভারহেডটা এটা ট্রেসেবল না, আর এটা অ্যালোকেটেড কস্ট। আমার সেলস ম্যানেজারের যে স্যালারিটা আছে এটা আমার ট্রেসেবল কস্ট, কারণ আমি যদি এই সেগমেন্টটাকে ড্রপ করি তাহলে আমি কি করতে পারবো, এই স্যালারি অফ লাইন ম্যানেজারকে অ্যাভয়েড করতে পারবো। ডিপ্রিসিয়েশনটা আমি অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমার যে ডিজিটাল ওয়াচ আছে সেটা আমি ইকুইপমেন্টটা অন্য কোনো পারপাসে সেল করতে পারবো না, ইউজ করতে পারবো না। অ্যাডভার্টাইজমেন্ট ডিরেক্টও আমার আছে, রিয়াল ফ্যাক্টরি স্পেসটাও আমার সরাসরি এই সেগমেন্টের সাথে অ্যালোকেট করা যায়। তো যে জিনিসগুলো অ্যালোকেট করা যায়, যেগুলো ডিরেক্টলি টেস্ট করা যায়, এটা যদি আমি আমার কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিই তাহলে যেটা দেখবো সেটাকে বলে সেগমেন্ট মার্জিন। সো এই জায়গা থেকে আমরা একটু ডিসিশনটা দেখে যাই। The answer lies in the way we allocate to common, including unavoidable common fixed cost makes the product line effective and product. Our allocation can make the segment look less profitable than it really is. এখন আমরা অলরেডি দেখেছি যে আসলে আমরা রিটার্ন করবো না, ড্রপ করবো। তো আমাদের যেহেতু ড্রপ করলে আরো লসটা বাড়ে, তো আমরা রিটার্ন করবো। 3 নম্বর যে জিনিসটা আমরা কাজ করবো এটা হলো মেক অর বাই অ্যানালাইসিস নিয়ে আমরা কাজ করবো। আমি একটু তাড়াতাড়ি যাবো কারণ একটু পরে আমরা আসলে প্রবলেমগুলো সলভ করবো। সো আমরা কনসেপ্টটা যদি বুঝতে পারি তাহলে প্রবলেমগুলো সলভ করা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে? আপনি কি আমার সাথে আছেন? আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না তো, সো আচ্ছা আমি একটু আপনাদেরকে নিয়ে আসি। প্রিপেয়ার মেক অর বাই অ্যানালাইসিস। আমি যদি মেক অর বাই অ্যানালাইসিসে যাই তাহলে দেখেন কি হয়। যেমন কোন একটা কোম্পানি যে অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, ধরো একটা পার্টিকুলার ভ্যালু চেইন, একটা ভ্যালু চেইন বলতে বোঝায় যে আপনার র মেটেরিয়াল সোর্স থেকে শুরু করে একবারে আমার কাস্টমারের কাছে ডিস্ট্রিবিউশন পর্যন্ত যে ভ্যালু চেইন আছে, এই ভ্যালু চেইন গুলো যদি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ভ্যালু চেইনের মধ্যে আসলে সবগুলো প্রোডাক্ট সবসময় প্রোডাকশন করা আপনার এফিসিয়েন্টলি নাও হতে পারে। এই জন্য কি করা হয়, কিছু কিছু সময় এই কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের কোন পার্টিকুলার কম্পোনেন্ট সাধারণত দেখা যায় যে কেউ আছে এক্সপার্ট যারা এগুলো প্রিপেয়ার করে। সো আপনি যদি নিজে এটা প্রোডাকশন না করে অন্য কারো এক্সপার্ট থেকে এটা বাই করেন তাহলে দেখা যাবে যে আপনি এফিসিয়েন্টলি এটা ম্যানেজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে এই জন্য মাঝে মাঝে কোনো পার্টিকুলার কম্পোনেন্টকে আমাদের ডিসিশন নিতে হয় যে whether to make or buy। আমরা মেক করবো না বাই করবো, এই ডিসিশনগুলো নিতে হয়। আমরা যখন কোনো প্রোডাক্টের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন প্রোডাক্ট আমরা যাব, নরমালি আপনার ধরেন পার্টিকুলার হরিজন্টাল ইন্টিগ্রেশন দরকার নেই, আমরা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টে
যদি কোনো পার্টিকুলার কম্পোনেন্ট আমরা কি মেক করবো না বাই করবো এই ডিসিশনটা নিতে চাই, তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো নিয়ে কাজ করতে হবে সেটার উপর বেস করে একটা এক্সাম্পলের জায়গা দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে Essex company manufactures part 4A that is used in one of its product। যেমন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের অনেকগুলো পার্ট লাগে, তার একটা পার্ট নাম হলো 4A, সেই পার্টটা নিয়ে ইনফরমেশনগুলো এই জায়গায় দেওয়া আছে। তো ইউনিট প্রোডাক্ট কস্ট আমার দেওয়া আছে যে ডিরেক্ট মেটেরিয়াল 9, ডিরেক্ট লেবার 5, ভেরিয়েবল ওভারহেড 1, ডিপ্রিসিয়েশন, সুপারভাইজার স্যালারি, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড। সো ইউনিট প্রোডাক্ট কস্ট হলো 30 ইউনিট, এই জায়গায় আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে। The special equipment used to manufacture product 4A has no resale value। তার মানে আমার যে এই স্পেশাল ইকুইপমেন্টটা আমরা আনছি, এই স্পেশাল ইকুইপমেন্টটা আমরা যদি এটা মেকও না করি, আমরা যদি অন্য জায়গায় বাই করি, তাহলে এটা আমি সেল করতে পারবো না, কারণ এটা স্পেশাল ইকুইপমেন্ট, এটা কোনো রিসেল ভ্যালু নাই। Total amount of general factory overhead which is allocated on the basis of direct labor hour would be unaffected by this decision। তার মানে আমরা যদি মেকও করি বাইও করি, মেক করি না বাই করি, এটা জেনারেল ফ্যাক্টরি ওভারহেডের সাথে কোনো ইমপ্যাক্ট পড়বে না। তার মানে আমার ডিপ্রিসিয়েশন 3 এবং আমার জেনারেল ফ্যাক্টরি ওভারহেড 10 পার প্রোডাক্ট, এই জিনিসটা আমার কোনো ইমপ্যাক্ট পড়বে না। তারপর আমাকে বলছে the 30 unit product cost is based on 20,000 per police teacher। তার মানে $30 যে আমরা এটা করেছি, এটার যে কতগুলো জিনিস আমি এই ধরনের অ্যালোকেট করেছি, সুপারভাইজার স্যালারি, ডিপ্রিসিয়েশন অফ স্পেশাল ইকুইপমেন্ট, এই জিনিসগুলো আমরা অ্যালোকেট করা হয়েছে বেসড অন 20,000 পার পুলিশ টিচার। তো 20,000 পার পুলিশ করবো, এটার উপর বেস করে আমাদের এটা আসছে। তো আউটসাইড এবং একজন সাপ্লায়ার আসছে যে ভাই তুমি তো 20,000 ইউনিট প্রোডাকশন করে এটা, তো আমি তোমাকে কি করবো, এই 20,000 ইউনিট সাপ্লাই দিব, তোমার কস্ট পড়ে 30 টাকা, তুমি আমাকে 25 টাকা দিবা। এখন আমি কি এই অফারটা অ্যাকসেপ্ট করবো না করবো না? বলুন তো, করবেন কি করবেন না? কারণ আপনার প্রোডাকশন কস্ট 30 টাকায় যায়, এরা বলছে প্রোডাকশন স্যার আমরা করব না। কেন করবেন না? স্যার করব না স্যার, এখানে আলটিমেটলি জেনারেল ওভারহেড যেটা 10 টাকা আছে সেটা আমরা ন্যাচারালি যদি বাদ দিই, তাহলে আমাদের আলটিমেটলি কস্টটা আবার যদি আপনার হচ্ছে স্পেশাল যে ইকুইপমেন্টের যে টাকাটা আছে সেটা যদি বাদ দিই, তাহলে আমাদের বেসিক কস্টটা কিন্তু কমে যাচ্ছে স্যার। 30 টাকা কিন্তু থাকতেছে না, এটা আরো কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো এই কথাগুলো আমরা বলছি যে যখন কোনো একটা প্রোডাক্ট আমরা মেক করবো না বাই করবো, এই ডিসিশনটা নিব, তখন আমাদের কি করতে রিলেভেন্ট কস্টগুলো অ্যানালাইসিস করতে হবে। তো রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিসের দুইটা স্টেপ আছে। এটা হলো প্রথম আনরিলেভেন্ট বা ইরিলেভেন্ট কস্টগুলোকে আমার কি করতে হবে, এলিমিনেট করতে হবে, দেন আমি ডিসিশন নিব। এখন আমরা যদি এই জায়গায় আসি, মেক অর বাই ডিসিশনে আমাদের আসি, আউটসাইড পারচেজ প্রাইস কত আমার দেওয়া আছে, 25 টাকা। সো আউটসাইডের পারচেজ প্রাইস আমি 25 টাকা আমি এই জায়গায় নিলাম যে আউটসাইডের পারচেজ প্রাইস 25 টাকা। তো আমি যদি এটা বাই করি, তাহলে আমার 20,000 ইউনিটের জন্য আমি যদি বাই করি 25 × 20, তাহলে কত হবে, 5 লাখ টাকা। বাই করলে আমার 5 লাখ টাকা, স্টেট কার্ড 5 লাখ টাকা লাগবে, কোনো সন্দেহ নেই। এখন আমি যদি এটা বাই না করে আমি মেক করি, তাহলে ঘটনাটা কি হবে? ঘটনাটা ওরা যেটা দিছে এই জায়গায় এই অ্যামাউন্টটা এই জায়গা প্রোভাইড করছে 30 টাকা। এখন আমাকে ডিসিশন নিতে হবে যে আমি মেক করবো না বাই করবো। এখন দেখেন, আমি যদি এই প্রোডাক্টটা নিজে তৈরি করি, তাহলে আমার ডিরেক্ট মেটেরিয়াল কস্টটা লাগবে, প্রতি ইউনিটের কস্ট হলো 9 টাকা, তাহলে 20,000 এর কস্ট হবে 1,80,000 টাকা। আমার যে ডিরেক্ট লেবারের কস্ট 5 টাকা, 20,000 এর জন্য আমার কস্ট হলো 1 লাখ টাকা। আমার ভেরিয়েবল ওভারহেড 1 টাকা করে, 20,000 এর জন্য 20,000 টাকা। ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, এখন এই প্রোডাক্টটা মেক করি আর বাই করি, আমাকে বলে দিছে যে স্পেশাল অ্যাকাউন্ট ইউজ করা এটা কোনো রিসেল ভ্যালু নেই। তাহলে আমি যদি এটা বাইও করি, আমি এটা রিসেল করতে পারবো না, তার ডিপ্রিসিয়েশন ইনকার হবে। আমি যদি মেকও করি তাও কোনো সমস্যা নেই, এটা ডিপ্রিসিয়েশন ইনকার হবে। সো ডিসিশন মেকিং এ, অল্টারনেটিভ ডিসিশন মেকিং এ এই কস্টটা ডিফার করে না। সো এটা রিলেভেন্ট কস্ট না, এটা হলো কি কস্ট, ইররিলেভেন্ট কস্ট। সুপারভাইজার স্যালারি, আমি যদি মেক না করি তাহলে সুপারভাইজারকে আমি কি করে দেবো, সেট করে দিব বা এলিমিনেট করে দিব, সেটা আমি অ্যাভয়েড করতে পারবো। তো এটা আমার রিলেভেন্ট কস্ট 40,000। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড এটা বলে দিচ্ছি ইটস এন অ্যালোকেটেড কস্ট। সো যদি আমার এটা মেক না করি, তাহলে অন্য প্রোডাক্টে গিয়ে কি হবে, এটা অ্যালোকেট হয়ে যাবে। সো এটাও কি আমি কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো। মেক অর বাই করে এই কস্টটা ইনকার হবে, সো ইটস নট রিলেভেন্ট। তাহলে রিলেভেন্ট কস্ট কোনটা, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট রিলেভেন্ট, ডিরেক্ট লেবার কস্ট রিলেভেন্ট, ভেরিয়েবল ওভারহেড কস্ট রিলেভেন্ট, আর হলো সুপারভাইজার স্যালারি কস্ট হলো রিলেভেন্ট। এই চারটা যদি আমি যোগ করি, আমার টোটাল কস্ট করতে পড়তেছে কত, 3,40,000। বাই করলে আমার কস্ট করতে পড়বে কত, 5 লাখ। তাহলে আমি এটা কি মেক করবো না বাই করবো? ন্যাচারালি স্যার মেক করব, মেক করব স্যার।
মেক তাহলে করব। মেক করবে। তাহলে আমাদের যদি এই ধরনের প্রবলেম পরীক্ষা আসে আমরা কি পারবো? স্যার পারা যাবে, বাট মাঝে মাঝে এমন কিছু স্যার ট্রিকি ইস্যুস থাকে যেগুলো আসলে ধরতে একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তার মানে এই পর্যন্ত আমরা জানি, তাই না? স্যার এটা কি যে এই মেক ওর বায়ারটা এটা কি স্যার যে পার ইউনিটে দেখাবো না, নাকি? এখানে আপনি দেখাবেন কস্ট পার ইউনিট যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, আর ডিসিশন নেওয়ার কাজ হলো এই জায়গায়। তো আপনি 20,000 ইউনিট আপনি প্রোডাকশন করেন বা বাই করেন, তো কস্ট অফ 20,000 ইউনিটের জন্য আপনার মেক করলে কত হবে, বাই করলে কি হবে। তো এই জায়গায় শুধু রিলেভেন্ট কস্ট গুলো নিয়ে আসবেন, বাইয়ের ক্ষেত্রে রিলেভেন্ট কস্টটা নিয়ে আসবেন, তারপর দুটো কম্পারিজন করবেন। কম্পারিজন করে দেখলে যেহেতু মেকের কস্টটা কম আসছে, অনেক 3,40,000 টাকা, সো বেসড অন দিস ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস আপনি কি করবেন, এটা মেকই করবেন, আপনি বাই করবেন না। ঠিক আছে স্যার স্যার আমরা যদি এই যে সিঙ্গেল প্রোডাক্টটা যদি চিন্তা করি স্যার, তার 30 টাকা যদি শুধু আমরা এটাকেই প্রডিউস করি, তার তখন হ্যাঁ, এটা স্যার শুধু আমরা বাদ দিতে আলটিমেটলি পারবো। আমরা যে কাজটা আমরা কি করতে এটা পারি, বাই করব? আমরা যদি এই জায়গা থেকে চিন্তা করি যে আমার রিলেভেন্ট কস্ট কত পার ইউনিট প্রোডাক্ট কস্টে, তাহলে আমার ডিপ্রিসিয়েশন বাদ দিতে পারি, আর হলো ফ্যাক্টরি ওভারহেড বাদ দিতে পারি 13 টাকা। তাহলে 30 টাকা থেকে 13 টাকা বাদ দিলে আমার কত থাকে, রিলেভেন্ট কস্ট 17 টাকা। তো 20,000 এর দাম হলো 17 ইন্টু 20 হলো 3,40,000 টাকা। আমি সেটাও করতে পারি। ঠিক আছে, স্যার আমি যেটা প্রশ্ন করছিলাম স্যার, যদি আলটিমেটলি মানে আমি এখানে তো স্যার অনেকগুলো চেইন অফ প্রোডাকশনের ক্ষেত্রে তো জিনিসটা করা হয়েছে স্যার, যদি জি। আমি একটা যদি কস্ট মানে একটা যদি প্রোডাকশন করি, মানে আমার ফুল একটা ইউনিটি প্রোডাকশন করতে যেটা খরচ পড়তেছে 30 টাকা, এক্ষেত্রে স্যার কি করব? এখানে স্যার আলটিমেটলি জেনারেল ফ্যাক্টরি ওভারহেড তো স্যার অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে রিলেটেড না স্যার, বাট এখানে যদি আলটিমেটলি একটা প্রোডাক্ট আমরা যদি প্রোডাকশন করি, তখন কি হবে স্যার? এই জায়গাটাতে একটু কনফিউজ লাগে মাঝে মাঝে। মানে আমি আপনার স্যার আপনি প্রশ্নটা বুঝতে পাইনি, পারছেন? প্রশ্ন পাইনি আমি, আপনি আবার একটু রিপিট করেন। হ্যাঁ স্যার, আমি যেটা বলতেছিলাম স্যার, এই যে মেক অর বাই ডিসিশনটা তো স্যার এখানে অনেকগুলো চেইন অফ প্রোডাক্ট যখন আমরা প্রোডাক্ট হুম, প্রোডাকশন করি সেটার উপর হুম, বেস করে, ঠিক না স্যার? জি, জি। যদি শুধুমাত্র আমরা এই যে 30 টাকা টোটাল কস্ট একটা মাত্র শুধু ওইটাই যদি করি, ওই ক্ষেত্রে মানে আলটিমেটলি আর কোনো না, জিনিস আমরা আপনি যদি করতেছি না, আপনার শুধুমাত্র। কোম্পানি যদি সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাকশন করে, সিঙ্গেল প্রোডাক্ট, এটা কিন্তু আমি একটা প্রোডাক্টের কম্পোনেন্টের কথা বলছি এটা। তো জি আমরা স্যার, যদি আমি শুধু ওই প্রোডাক্টের কথা বলি হ্যাঁ তখন ওই প্রোডাক্ট লাইনের হিসাব আসবে, তখন এই কম্পোনেন্টের হিসাব আসবে না। এটা কিন্তু কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বলছি। এর আগের যে প্রবলেমটা সলভ করেছে সেটা হলো প্রোডাক্ট লাইন নিয়ে, আর এটা যে কথা বলছি এটা হলো যে কোনো একটা প্রোডাক্টের একটা পার্টিকুলার কম্পোনেন্ট। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি স্যার আপনি যদি আপনার ফ্যাক্টরিতে অনলি একটা সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাকশন করেন, তাহলে আপনি তো বাইরের কথা চিন্তাই করবেন না। তাহলে আর আপনার ফ্যাক্টরি থাকবে কোথায়? জি স্যার, এই জায়গাটা একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছিল আর কি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মানে থ্যাংক ইউ। আপনার যদি ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরিতে সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাকশন করেন, আর আপনি যদি সিঙ্গেল প্রোডাক্টটা তখন প্রোডাকশন না করে বাই করেন, তাহলে আর আপনার ফ্যাক্টরি তো দরকার নাই, তাই না? জি জি স্যার, হুম, আমি বুঝতে পারছি স্যার। ঠিক আছে। এবার আমরা আসি প্রিপেয়ার অ্যানালাইসিস শোয়িং হোয়েদার স্পেশাল অর্ডার শুড বি অ্যাকসেপ্টেড। এখন এই অ্যানালিসিসটা করার আগে আমাকে আগে আসলে বুঝতে হবে স্পেশাল অর্ডারটা কি। স্পেশাল অর্ডার হলো এটা একটা ওয়ান টাইম অর্ডার। তাহলে স্পেশাল অর্ডারের কতগুলো ক্রাইটেরিয়া আছে। এটা ওয়ান টাইম অর্ডার হতে হবে। 2 নম্বর কথা, রেগুলার সেলস কে কোনো ইমপ্যাক্ট করবে না। কি বলছি, এটা একটা ওয়ান অফ অর্ডার, তার মানে একবারই অর্ডারটা হবে, এটা রেগুলার সেলস কে কোনো ইমপ্যাক্ট করবে না। এই দুইটা কন্ডিশন আমাকে আগে স্যাটিসফাই করতে হবে। তাহলে এটা যদি ওয়ান অফ অর্ডার হয় এবং রেগুলার সেলস কে কোনো ইমপ্যাক্ট না করে, তাহলে এটাকে স্পেশাল অর্ডার বলা হয়। ঠিক আছে, তো স্পেশাল অর্ডার হলো ওয়ান টাইম অর্ডার দ্যাট ইজ নট কনসিডার্ড পার্ট অফ দ্য কোম্পানিজ নরমাল অনগোয়িং বিজনেস। 2 নম্বর যে কথাগুলো বলছে, when analyzing a special order only the incremental cost and benefits are relevant. সো এটা আমরা একটু পরে আসতেছি। তাহলে আমি যখন স্পেশাল অর্ডারের কথা বলছি, তাহলে আমরা দুইটা কথা বলছি, যে এটা হলো একটা অনলি ওয়ান টাইম অর্ডার, আর 2 নম্বর যে কথাটা বলছি এটা কি কোম্পানির রেগুলার বিজনেসকে কি করবে না, ইমপ্যাক্ট করবে না। তাহলে এই জায়গায় একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এটা স্পেশাল অর্ডার কি স্পেশাল অর্ডার না। That incorporation makes a single product whose normal selling price is $20 per unit. তাহলে সে একটা সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাকশন করে যার প্রতি ইউনিটের সেলিং প্রাইস হলো $20. A foreign distributor offers to purchase 3,000 units for $10 per unit. এখন একজন ফরেন ডিস্ট্রিবিউটর বলছে যে ভাই তুমি আমাকে $10 করে 3,000 ইউনিট দাও। 3 নম্বর ক্রাইটেরিয়াতে বলছে দিস ইজ ওয়ান অফ অর্ডার, তাহলে ওয়ান টাইম অর্ডার
that would not affect the company's regular business. তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া কি স্যাটিসফাই করেছে এই জায়গায়? এটা একটা ওয়ান টাইম অর্ডার, সো এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো রেগুলার বিজনেসকে ইমপ্যাক্ট করতে পারবে না বা এফেক্ট করতে পারবে না, তাহলে এটা একটা স্পেশাল অর্ডার। কোম্পানির অ্যানুয়াল ক্যাপাসিটি হলো 10,000 ইউনিটস, বাট জেট কর্পোরেশনের কারেন্ট প্রোডাকশন এবং সেল করে অনলি 5,000 ইউনিট। তার মানে তার যে নিজস্ব ক্যাপাসিটি আছে, এই 3,000 অর্ডার যদি নেও তাহলে টোটাল 5,000 প্লাস 3,000 8,000 হবে, যেটা তার ক্যাপাসিটির ভিতরে আছে, নতুন করে তার ক্যাপাসিটি ইনক্রিজ করতে হবে না। সো আমরা এখন বলতে পারি এটা হলো একটা স্পেশাল অর্ডার। তাহলে সে কি এই অর্ডারটা অ্যাকসেপ্ট করবে না অ্যাকসেপ্ট করবে না বলেন তো? অ্যাকসেপ্ট করবে স্যার। না, তখন আমাকে দেখতে হবে যে আমাদের কস্ট সাধারণত দুই ধরনের হয়, একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো ফিক্সড কস্ট। এখন আমার যখন কোনো স্পেশাল অর্ডার আসবে তখন দেখতে হবে যে স্পেশাল অর্ডার সাধারণত ফিক্সড কস্টে কোনো ইমপ্যাক্ট করে না, অনলি কি ধরনের কস্ট হয়? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। এখন আমার ভেরিয়েবল কস্টটা যদি $10 কম হয় তাহলে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করব, যদি কস্টটা $10 বেশি হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব না। এবার আমরা আসি এই স্পেশাল অর্ডারের সময় এই কোম্পানির কি আসছে, কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে। রেভিনিউ বলছে আমার 5,000 ইউনিট সেল করে $20 করে $1,00,000। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, ডিরেক্ট মেটেরিয়াল 20,000, ডিরেক্ট লেবার 5,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10,000, মার্কেটিং কস্ট 5,000। আমার কন্ট্রিবিউশন মার্জিন আসছে তাহলে 60,000, ফিক্সড কস্ট আমার আসছে 48,000, তাহলে নেট অপারেটিং ইনকাম হলো 12,000। এখান থেকে আমাদের এখন ডিসিশন নিতে হবে যে আমরা আসলে স্পেশাল অর্ডারটা অ্যাকসেপ্ট করব কি করব না। তাহলে আমরা যদি এটা নিই তাহলে আমাদের কি হবে বলুন তো? এই যে দেখেন, আমি যদি প্রোডাক্ট প্রোডাকশন করি তাহলে আমার কি হবে? ডিরেক্ট মেটেরিয়াল লাগবে, লাগবে না? তাহলে আমার 20,000 কস্ট হলো ডিরেক্ট মেটেরিয়াল, আমি প্রোডাকশন করি কত? 5,000, তাহলে পার ইউনিট কস্ট কত আমার? 4 টাকা। তাহলে ডিরেক্ট লেবারের ক্ষেত্রে কস্ট কত হবে তাহলে পার ইউনিট? 1 টাকা। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হবে? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। মার্কেটিং কস্ট কত হবে? 4 টাকা। স্যার 1 টাকা। 1 টাকা। 1 টাকা স্যার। আর আমি জানি যে আমার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে কোনো ধরনের ইমপ্যাক্ট পড়বে না। স্পেশাল অর্ডারে যদি আমার ক্যাপাসিটি ভিতরে থাকে তাহলে বা অন্য কোনো ধরনের স্পেশাল ইকুইপমেন্ট বা কম্পোনেন্ট পারচেজ করতে না হয় তাহলে আমার ফিক্সড ওভারহেডে কোনো ধরনের ইমপ্যাক্ট পড়ে না, ঠিক আছে? অনলি আমার ভেরিয়েবল কস্টগুলোতে ইমপ্যাক্ট পড়ে। তাহলে ভেরিয়েবল কস্টগুলো যদি কনসিডার করি তাহলে আমার টোটাল কস্ট কত? 5, 7, 8 টাকা। আর সে আমাকে অফার করছে কত টাকা? 10 টাকা। তাহলে পার ইউনিটে আমার প্রফিট থাকবে কত টাকা? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। তাহলে কি আমি স্পেশাল অর্ডারটা অ্যাকসেপ্ট করব না করব না? করব স্যার। তো আমরা যদি আসি তাহলে ভেরিয়েবল কস্ট আমার পার ইউনিট কত? 8 ভেরিয়েবল কস্ট আমরা অলরেডি দেখিয়েছি। ডিরেক্ট মেটেরিয়াল 4, 1 টাকা ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট 2 টাকা আর হলো মার্কেটিং কস্ট 1 টাকা, টোটাল 8 টাকা হলো ভেরিয়েবল কস্ট। সে আমাকে অফার করেছে কত? $10। তাহলে আমি 3,000 যদি তার স্পেশাল অর্ডারে থাকে তাহলে 3,000 ইনটু 10 হলো আমার $30,000 হলো টোটাল রেভিনিউ ইনক্রিজ করবে। আর আমার ভেরিয়েবল কস্ট ইনকাম হবে কত? 3,000 এর জন্য 24,000। তাহলে আমার প্রফিট ইনক্রিজ হবে কত? 6,000। তো এই স্পেশাল অর্ডারের কারণে আমার কি হবে? একটা প্রফিট ইনক্রিজ হবে। সো আমি কি করব? এই স্পেশাল অর্ডারটা কি করব? অ্যাকসেপ্ট করব। নিচে অ্যাজিউম করে দিতে হবে the answer assumes that the fixed costs are unavoidable and the variable marketing cost must be incurred in the special order. এখন আমি যে ভেরিয়েবল মার্কেটিং কস্টটা আমি যে এখানে 1 টাকা ধরছি ভেরিয়েবল মার্কেটিং কস্ট, আমি এটা নাও ধরলেও পারতাম, কারণ স্পেশাল অর্ডারের সাথে ভেরিয়েবল মার্কেটিং কস্ট নাও ইনকার হতে পারে। ইন দ্যাট কেস আপনি যদি না ধরতে চান নিচে আপনি নোট দিয়ে দিবেন যে মার্কেটিং কস্ট স্পেশাল অর্ডারের সাথে রিলেটেড না, তো মার্কেটিং কস্ট আমি ধরব। সেক্ষেত্রে আমার কস্ট ইনকার হবে কত? ভেরিয়েবল কস্ট 60 টাকা। 60 টাকা। আমার প্রফিট হবে তখন 3 টাকা, ঠিক আছে? 3 টাকা। আমার কথা স্যার কি? ওই পয়েন্ট আপনার প্রশ্ন করতে চাইছিলাম আর কি স্যার, মার্কেটিং কস্টটা কি এখানে আদৌ আসবে কিনা আসবে না? এটা ডিপেন্ড করবে আপনার অ্যাজাম্পশনের উপর। যদি আপনি অ্যাজিউম করেন যে মার্কেটিং কস্ট যে ভেরিয়েবল কস্টটা আছে এটা স্পেশাল অর্ডারের সাথে রিলেটেড তাহলে আপনি এটা 1 টাকা ধরতে পারেন। আর আপনি যদি বলেন যে না এই মার্কেটিং কস্ট স্পেশাল অর্ডারের সাথে রিলেটেড না তখন আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন, ঠিক আছে? বাট এটার জন্য আপনাকে নিচে নোট দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা যে কাজটা করতে পারি আমাদের অ্যানালাইসিসটা তাহলে কি হবে? জাস্ট এইটা একটা সিম্পল অ্যানালাইসিস আমরা করে দেখাইতে পারি যে আমাদের স্পেশাল অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। স্যার একটা প্রশ্ন। জি স্যার স্পেশাল অর্ডার মানে তো স্যার আমার রেগুলার প্রোডাক্ট আছেই, মার্কেটিংও আছে, তার সঙ্গে আমি রেগুলারটা তো আছে, রেগুলার সেলস তো আমার ইমপ্যাক্ট করে নাই।
তাহলে কি আমার মার্কেটিং আর এক্সট্রা কস্ট আসবে বা মার্কেটিং কস্টটাকে আমার বাদ দেওয়ার প্রয়োজন হবে? না, কোনো কথা বলার আগে আমাদেরকে আগে বলতে হবে যে আমাদের এজিউম করে নিতে হবে। আমি যদি মনে মনে বলি এটা আসবে না তাহলে হবে না, আমাকে তাহলে নিচে নোট দিতে হবে যে this variable marketing cost is not related with the special order, so we will ignore this cost as a variable cost for the special order। তাহলে আপনার 60 টাকা পার ইউনিট কস্ট আসবে, তো প্রতি ইউনিট আপনি 3 টাকা লাভ করবেন, তো 3000 ইউনিটের জন্য $9000 আপনার লাভ হবে। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? আমি কারো কথা স্যার শুনতে পাচ্ছি? বুঝতে পারিনি, আরেকবার বলেন। জি স্যার, বুঝতে পারছি। আমরা বলছি যে এই যে মার্কেটিং কস্টটা আছে, কারণ কোশ্চেনটা হলো এই মার্কেটিং কস্টটা স্পেশাল অর্ডারের সাথে কি রিলেটেড না রিলেটেড না, এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের দেওয়া নাই। তো আমরা যে 8 টাকা ভেরিয়েবল কস্ট বলছি, এর ভিতরে তো এই মার্কেটিং কস্ট 1 টাকা ইনক্লুড, তাই না? জি স্যার। এখন এই 1 টাকা কি ভেরিয়েবল কস্ট আমরা ইনক্লুড করবো কি করবো না, এটা আমাদের অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে। যদি আমি অ্যাজিউম করে নিই যে এই মার্কেটিং কস্টটা আমার স্পেশাল অর্ডারের সাথে কোনো রিলেশন নাই, তো এই মার্কেটিং কস্টটা হবে না, তাহলে আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত হবে স্পেশাল অর্ডারের জন্য? 60 টাকা। 7 টাকা হবে। আর আমি যদি ধরে নিই যে না এই ভেরিয়েবল মার্কেটিং কস্টটা অলসো রিলেটেড উইথ স্পেশাল অর্ডার, তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত হবে? 8 টাকা। বাট স্টিল 10 টাকা যেহেতু আমার সেলিং প্রাইস, আমার দুইটা মেথডই আমার কি আসছে? প্রফিট থাকতেছে। সো কোনো ইস্যু না, আমার যেহেতু প্রফিট আসছে, তো আমি কি করবো? স্পেশাল অর্ডার অ্যাকসেপ্ট করে নিব। ক্লিয়ার? স্যার দুই ক্ষেত্রে কি নোট দিতে হবে নিচে? জি, নোট দিতে হবে। ঠিক আছে, জি আমরা যদি এই প্রবলেমটা দেখি, দেখেন কি বলছে। নর্দার্ন অপটিক্যাল অর্ডিনারি সেলস দ্য এক্স লেন্স ফর $50, দ্য ভেরিয়েবল প্রোডাকশন কস্ট হলো $10, দ্য ফিক্সড প্রোডাকশন কস্ট হলো $18, and the variable selling cost হলো $1. A customer has requested a special order for 10,000 units of the X lens to be imprinted with the customer logo. The special order would not involve any selling cost, but Northern Optical would have to purchase an imprinting machine for 50,000 টাকা। তাহলে দেখেন এই জায়গায় একটা অর্ডার পেয়েছে, যেটাকে প্রবলেম বলে দিচ্ছে স্পেশাল অর্ডার। তো স্পেশাল অর্ডার, এটা ভেরিয়েবল কস্ট হলো 10 টাকা আর ফিক্সড প্রোডাকশন কস্ট হলো 18 টাকা। আমাকে কাস্টমার রিকোয়েস্ট করছে 10,000 ইউনিট দেওয়ার জন্য, কিন্তু এই যে 10,000 ইউনিট প্রোডাকশন করব, এটার জন্য আমাকে একটা মেশিন পারচেজ করতে হবে যেটার দাম হলো 50,000 টাকা। তার মানে শুধু স্পেশাল অর্ডারের সাথে মেশিনের কস্টটা রিলেটেড। হোয়াট ইজ দ্য রক বটম মিনিমাম প্রাইস which Northern should not go in its negotiation with the customer? তাহলে এই যে আমাদের আসছে এই জায়গায়, তাহলে কত মিনিমাম কস্ট কত হবে যেটা বা প্রাইস কত হবে যেটা নর্থন এর নিচে যাবে না? বলেন তো, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আবার বলি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এটা একটা স্পেশাল টাইপ অর্ডার। যে স্পেশাল অর্ডারটা হলো 10,000 ইউনিটের জন্য, এটা একটা স্পেশাল প্রোডাক্ট তৈরি করতে হবে। এই স্পেশাল প্রোডাক্টটা আপনার এক্সিস্টিং মেশিন দ্বারা তৈরি করতে পারবেন না। তো স্পেশাল অর্ডারটা যদি আপনি নেন, তাহলে আপনাকে একটা মেশিন পারচেজ করতে হবে। সেই মেশিনটার পারচেজ প্রাইস হলো $50,000। এখন নরমালি ভেরিয়েবল প্রোডাকশন কস্ট ফর এক্সপেন্স হলো আপনার $10 এবং ফিক্সড প্রোডাকশন কস্ট হলো আপনার $18 আর ভেরিয়েবল সেলিং কস্ট হলো $1। এই যেটা বলে দিছে যে ভেরিয়েবল সেলিং কস্ট আমার স্পেশাল অর্ডারের সাথে রিলেটেড না, তাহলে এখন মিনিমাম সেলিং প্রাইস কত হবে এই স্পেশাল অর্ডারের জন্য পার ইউনিট? স্যার এখানে তো আমার যেহেতু 50,000 টাকা একটা ফিক্সড কস্ট হবে স্যার, আমি সেল করবো হলো 10,000 ইউনিট, তার মানে স্যার পার ইউনিটে 5 টাকা আমার এক্সট্রা কস্ট আসবে। এক্ষেত্রে হলো 16 টাকা স্যার সর্বনিম্ন স্যার। কত হবে? তাহলে আমার ভেরিয়েবল প্রোডাকশন কস্ট কত? 10 টাকা। এটা তো আসবে স্যার আরো 5 টাকা করে 23 টাকা প্লাস আমার যে 50,000 টাকার নতুন একটা মেশিন পারচেজ করতেছি, আমি প্রোডাকশন করবো কত? 10,000 ইউনিট, 5 টাকা। তাহলে আমার কষ্ট হবে কত? 5 টাকা পার পিস স্যার পারবে 15 টাকা। তাহলে মিনিমাম আমার সেলিং কস্ট কত হবে? সেলিং প্রাইস আমরা ধরেই নিই যে স্পেশাল অর্ডারের জন্য আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টে কোনো ধরনের ইমপ্যাক্ট করবে না। আমরা এটা অ্যাজিউম করে নিই। তাহলে আমার ইমপ্যাক্ট করে কোথায়? ভেরিয়েবল কস্ট ইমপ্যাক্ট করবে। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো $10 প্লাস আমাকে নতুন যে মেশিন কিনতে হবে সেটা হলো 16 টাকা স্যার সর্বনিম্ন স্যার। কেন 16 টাকা হবে? 15 টাকা আমার কস্ট হবে স্যার।
আমার সেলিং কস্টটাকে বলে দিছে সেলিং কস্ট ইজ নট রিলেটেড উইথ দ্য স্পেশাল অর্ডার, তাহলে সেলিং কস্টটাকে আমরা ইনক্লুড করব না। তাহলে 10 টাকা প্লাস 50,000 কে 10,000 ভাগ করলে 5 টাকা, তাহলে 10 প্লাস 5 কত? 15 টাকা। 15 টাকা। তাহলে মিনিমাম সেলিং প্রাইস ফর দিস স্পেশাল অর্ডার উইল কত টাকা? 15 টাকা। 15 টাকা। ঠিক আছে, তাহলে 15 টাকা বেচলে আমার কি কোনো প্রফিট থাকবে? আমরা মিনিমাম বলছি। ধরুন এরকম হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে রিকোয়েস্ট করলো দেওয়ার জন্য, তখন আপনি কি করতেন? আপনাকে বললো যে মানে এটা স্পেশাল অর্ডার, আপনি মিনিমাম 15 টাকা বলবেন, কিন্তু আপনি 15 টাকা না দিয়ে আপনি তো তখন এটা হলো বার্গেনিং প্রাইস। এই জায়গায় দেখেন কথাটা বলছি, হোয়াট ইজ দ্য রক বটম মিনিমাম প্রাইস বিলো হুইচ নর্থন ক্যাপিটাল শুড নট গো ইন ইটস নেগোসিয়েশন উইথ দ্য কাস্টমার। তার মানে এটা হলো মিনিমাম প্রাইস, এর উপরে আপনি যত নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা মিনিমাম প্রাইসটা কত হবে? 15 টাকা। তাহলে এর উপরে সে যত নেগোসিয়েশন করে নিতে পারে সেটাই তার কি প্রফিটে কন্ট্রিবিউট হবে। প্রফিট। আর কোনো কনফিউশন আছে এটাতে? এবার আমরা চলে যাই প্রফিটেবল ইউজ অফ কনস্ট্রেন্ট রিসোর্স। নরমালি ধরেন আমার যদি দুইটা প্রোডাক্ট থাকে, একটা প্রোডাক্টের কন্ট্রিবিউশন মার্জিন ধরেন পার ইউনিটে পাই 10 টাকা, আর একটা প্রোডাক্টে 15 টাকা, আমি কোন প্রোডাক্টে বেশি প্রোডাকশন করব? তো যেটাতে মার্জিন সিএম বেশি হবে সেটাতে তো আমি প্রোডাকশন বেশি করব। নরমালি আমরা ট্রেডিশনালি ধরে নিই যে কন্ট্রিবিউশন মার্জিন যে প্রোডাক্টে বেশি সেই প্রোডাক্টে যদি বেশি প্রোডাকশন করি আমার প্রফিট বেশি হবে। এই জায়গায় প্রবলেমটা হলো রিসোর্সেস এর কনস্ট্যান্ট। তাহলে আমি এই ক্ষেত্রে কিভাবে ডিসিশন নেব যে কোন প্রোডাক্টে বেশি প্রোডাকশন করব? সেই ক্ষেত্রে আমাদের যে ডিসিশনটা হবে যে পার কনস্ট্যান্ট রিসোর্সে আমার কন্ট্রিবিউশন মার্জিন যেটা বেশি হবে সেটাকে আমি প্রোডাকশন করব। আগে আমি কি বলছি, নরমালি কোন প্রোডাক্টের ক্ষেত্রে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন যার বেশি সেই প্রোডাক্ট আমরা প্রোডাকশন করব। কিন্তু যদি কোনো কনস্ট্যান্ট রিসোর্স হয় বা লিমিটেড রিসোর্স হয়, তাহলে এই পার লিমিটেড রিসোর্সে পার ইউনিট লিমিটেড রিসোর্সে যার কন্ট্রিবিউশন মার্জিন বেশি সেই প্রোডাক্টটা আমি আগে প্রোডাকশন করব। আমি পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনে যাব না, আমি যাব পার ইউনিট কনস্ট্যান্ট রিসোর্সে। ঠিক আছে, আমরা এই প্রবলেমটা আসি তাহলে আমরা বুঝতে পারবো। Anson Company produces two product 1 and 2. Product 1 এর সেলিং প্রাইস 60 টাকা, প্রোডাক্ট 2 এর সেলিং প্রাইস কত? 50 টাকা। ভেরিয়েবল এক্সপেন্স কত? 36 আর 25। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন প্রথম প্রোডাক্টের জন্য হলো 24 টাকা আর দ্বিতীয় প্রোডাক্টের জন্য কত? 15 টাকা। এখান থেকে আমি কি ডিসিশন নিতে পারি কোন প্রোডাক্টটা তৈরি করব? তাহলে এই জায়গা থেকে যদি আমি ডিসিশনটা নেই তাহলে আমি যে ডিসিশন নিতে পারবো যে আমি প্রোডাকশন 1টা প্রোডাকশন করবো, তাই না? তার কন্ট্রিবিউশন মার্জিন বেশি, তাই না? আমার যদি কোনো কনস্ট্যান্ট রিসোর্স, কনস্ট্যান্ট মানে কি বুঝেন তো? মানে আমার যতটুকু রিসোর্স লাগার কথা ততটুকু রিসোর্স নাই, সেটাকে বলে কনস্ট্যান্ট। এখন দেখেন আমাকে এই জায়গায় কিছু কথা বলছে যে কারেন্ট ডিমান্ড পার উইক ইউনিট ছিল, এর জন্য হলো 1 এর জন্য 2000 আর 2 এর জন্য হলো 22,000। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন এর জন্য কত আছে? 40%, বি এর জন্য কত আছে? 30%। এখন এই প্রোডাক্টটা 1 নম্বর প্রোডাক্টটা তৈরি করতে প্রসেসিং টাইম রিকোয়ার্ড অন মেশিন A1 পার ইউনিট এক করতে কতটুকু লাগে? 1 মিনিট। আর 2 করতে কতটুকু লাগে? 0.50 মিনিট। তার মানে আধা মিনিট এক্স্যাক্টলি। তাহলে 1 নম্বর প্রোডাক্টটা তৈরি করতে আমার A1 মেশিনের টাইম লাগে 1 মিনিট, whereas 2 প্রোডাক্ট তৈরি করতে টাইম লাগে 0.50 মিনিট। Machine A1 has the constant resource and is being used at 100% capacity. কারণ মেশিন A1 এর ক্যাপাসিটি হলো টোটাল 2400 মিনিট পার উইক। তাহলে পার উইকে মেশিন A1 এর ক্যাপাসিটি কত? 2400 মিনিট। এখন তার এই 2400 মিনিটই তার 100% ক্যাপাসিটি। তাহলে আমি কি করব? এই 2400 মিনিট যে অ্যাভেলেবেল আছে এটার উপর বেস করে আমি কোন প্রোডাক্টটা তৈরি করব? তাহলে দেখেন আমার যে কারেন্ট ডিমান্ড আছে, কারেন্ট ডিমান্ডে আমার এই জায়গা আছে 2000 ইউনিট, এই জায়গা লাগে 1 মিনিট করে। তাহলে আমার নাম্বার 1 প্রোডাক্ট তৈরি করতে আমার টোটাল ইয়া লাগবে কত? 2000। আর আমার 2 তৈরি করতে লাগবে কত তাহলে? 1100 মিনিট। 1100 মিনিট। তাহলে টোটাল লাগবে কত? 2000 প্লাস 1100 সমান 3100 মিনিট। আমার অ্যাভেলেবেল আছে কত? 2400 মিনিট অ্যাভেলেবেল আছে।
কত অ্যাভেলেবল আছে? 2400 তার মানে আমার যতটুকু ডিমান্ড আছে তার চেয়ে কম রিসোর্স আছে, তাহলে এই রিসোর্সটা আমার কি কনস্ট্যান্ট রিসোর্স। তাহলে আমি 2400 মিনিট কোনটাতে বেশি অ্যালোকেট করব? বলেন তো কোনটাতে বেশি অ্যালোকেট করব? স্যার প্রোডাক্ট বি তে, টুতে। এখন আমি ডিপেন্ড করবে যে যেহেতু এটা কনস্ট্যান্ট রিসোর্স, আমার এই কনস্ট্যান্ট রিসোর্সে পার ইউনিটে পার মিনিটে আমার কোনটাতে কন্ট্রিবিউশন মার্জিন বেশি হবে। এখন দেখেন আমি যদি আসি A1 এ আমার প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগে? 1 মিনিট। 1 মিনিট। তাহলে 1 মিনিটে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত আসে? 2000 24 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন কত? 24 টাকা। এই জায়গায় 0.50 মিনিটে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? 15 টাকা। 15 তাহলে এটার 1 মিনিটে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 30। তাহলে কনস্ট্যান্ট রিসোর্সের কন্ট্রিবিউশন মার্জিন কার বেশি? প্রোডাক্ট 2 এর। তাহলে আমি কনস্ট্যান্ট রিসোর্সের ক্ষেত্রে আমি কি করব? প্রথমে প্রোডাক্ট 2টা প্রোডাকশন করব, তারপর যদি অ্যাভেলেবল থাকে আমি প্রোডাক্ট 1টা প্রোডাকশন করব। তাহলে দেখেন, তাহলে প্রথমে আমি কি করব? এই 2200 ইউনিট যে প্রোডাক্ট 2 আছে সেটা প্রোডাকশন করব। আমার সময় লাগবে কত? 1100 মিনিট। আমার টোটাল অ্যাভেলেবল আছে কত? 2400। তাহলে আমার থাকে কত? 1300 মিনিট থাকে। এই 1300 মিনিট দিয়ে আমি এই জায়গায় প্রোডাক্ট 1টা 1300 প্রোডাক্ট তৈরি করব। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি বলছি বুঝতে পেরেছেন নাকি আবার বলবো? স্যার আরেকবার একটু এক্সপ্লেইন করেছেন। ওকে 1 মিনিট আমি একটু মুছে নিই। আমরা এই জায়গায় আমরা আসি আমাদের এই আমরা প্রথম থেকে শুরু করি। এটা হলো 1 নম্বর প্রোডাক্ট, এটা হলো 2 নম্বর প্রোডাক্ট। 1 নম্বর প্রোডাক্টে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন যাই, আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? 24 টাকা। 2 নম্বর প্রোডাক্টে কন্ট্রিবিউশন মার্জিন হলো 15 টাকা। আমাদের যদি রিসোর্সের কোনো প্রবলেম না হয় তাহলে আমি সবসময় প্রোডাক্ট 1টা প্রোডাকশন করব, কারণ এই প্রোডাক্ট 1টা প্রোডাকশন করলে আমার বেশি কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। আর কন্ট্রিবিউশন মার্জিন বেশি মানে আমার প্রফিট বেশি হবে। এখন আমাকে বলছে যে ভাই আমার কি বলছে যে আমার যে মেশিন আওয়ার লাগে প্রোডাক্ট এ তৈরি করতে মেশিন আওয়ার লাগে পাইলটের জন্য 1 মিনিট, আর প্রোডাক্ট বি এর জন্য আমার লাগে 0.50 মিনিট। এবং এটাও বলে দিচ্ছে যে আমার টোটাল মেশিন আওয়ার আমার অ্যাভেলেবল আছে 2400 মিনিট। এখন আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমার A1 এর ডিমান্ড আছে 2000, A2 বা 2 এর ডিমান্ড আছে 2200। সো 2000 এর জন্য আমার এই জায়গায় মিনিট লাগবে 2000 মিনিট, আর এই জায়গায় আমার লাগবে 1100 মিনিট। তো টোটাল আমার মিনিট লাগবে কত? 2000 প্লাস 1100 3100 মিনিট। আমি যদি টোটাল যে ডিমান্ড আছে সেটা প্রোডাকশন করি, বাট আমার তো সেই মিনিট অ্যাভেলেবল নাই। আমার অ্যাভেলেবল আছে কত? 2400 মিনিট। তাহলে আমাকে কি করতে হবে? এই 2400 মিনিটের অপটিমাল লেভেলে ইউজ করতে হবে যাতে আমার এইটার উপর বেস করে আমার প্রফিটটা কি হয়? ম্যাক্সিমাইজ হয়। এখন আমি যদি এই কনস্ট্যান্ট রিসোর্সকে অপটিমাল ইউজ করতে যাই তাহলে আমাকে দেখতে হবে যে আমার পার ইউনিট কনস্ট্যান্ট রিসোর্সে আমার কন্ট্রিবিউশন মার্জিন বেশি কোনটা পাওয়া যায়। এখন আমি দেখলাম যে প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে 1 মিনিটে আমার কন্ট্রিবিউশন মার্জিন হয় কত টাকা? 24 টাকা। আর প্রোডাক্ট বি এর ক্ষেত্রে 1 মিনিটে আমার কন্ট্রিবিউশন মার্জিন হয়, আমি যদি 15 কে 0.5 দ্বারা ভাগ করি তাহলে হবে 30 টাকা, কারণ আধা মিনিটে 15 টাকা, তাহলে 1 মিনিটে কত হবে? 30 টাকা। তাহলে আমি দেখলাম যে কনস্ট্যান্ট রিসোর্সের ক্ষেত্রে প্রোডাক্ট 2টা কন্ট্রিবিউশন মার্জিন বেশি প্রোভাইড করে। তাহলে আমি কি করব? কনস্ট্যান্ট রিসোর্সের ক্ষেত্রে প্রোডাক্ট 2টা আমি আগে প্রোডাকশন করব, তারপর যদি কোনো অ্যাভেলেবল মিনিট থাকে সেটা দিয়ে আমি প্রোডাক্ট 1 তৈরি করব। তারপর আমরা যাব প্রোডাক্ট 2 এর আমার ডিমান্ড কত? 2200। তাহলে এই 2200 ইউনিট যদি আমি তৈরি করতে যাই আমার টোটাল মিনিট লাগবে কত? 2200 ইনটু 0.5 সমান হলে 1100 মিনিট লাগবে, তাই না? কত মিনিট লাগবে? স্যার 1100 মিনিট। 1100 মিনিট। আমার টোটাল অ্যাভেলেবল মিনিট কত? 2400। তাহলে আমি প্রথমে প্রোডাক্ট 2টা তৈরি করব 2200 ইউনিট, করার পরে আমার আরো কি কত মিনিট থাকবে? 2400 মাইনাস 1100 সমান হলে 1300 মিনিট থাকবে। 1300 মিনিট। সেই 1300 মিনিট দিয়ে আমি কি করব? প্রোডাক্ট 1টা তৈরি করব। ক্লিয়ার? আমরা একটু পরে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা করছি, আমরা একটু বুঝছি।
এই যে দেখেন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমার কত 24 টাকা, প্রোডাক্ট টু এর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হলো 15 টাকা। টাইম রিকোয়ার্ড টু প্রোডিউস ইউনিট, এটা যেহেতু কনস্ট্যান্ট রিসোর্স 1 মিনিট, আর এটা হলো 0.50 মিনিট। তাহলে আমার প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিন পার মিনিট হলো 24 টাকা, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে হলো 30 টাকা। So Ensign should emphasize product 2 because it's generate a contribution margin of $30 per minute of the constrained resource relative to 24 per minute for product 1. তাহলে এটা করবে। এবার আমরা কোনটা কত মিনিট প্রোডাকশন করব সেটাতে আমরা যাব। এবার দেখো উইকলি ডিমান্ড ফর প্রোডাক্ট হলো 2200, আমার প্রতি ইউনিট তৈরি করতে লাগে 0.5, তাহলে আমার টোটাল প্রোডাক্ট টাইম রিকোয়ার্ড লাগে প্রোডাক্ট এর জন্য 1100। আমার অ্যাভেলেবল টাইম হলো 2400, তার থেকে যদি আমি 1100টা বাদ দেই তাহলে আমার টাইম অ্যাভেলেবল ফর প্রোডাক্ট ওয়ানের জন্য থাকবে 1300। এই 1300 দিয়ে আমি কি করব, প্রোডাক্ট ওয়ানে 1300 ইউনিট প্রোডাকশন করব। এবার আমরা ডিসিশন নিয়ে নিলাম যে প্রোডাক্ট 2 তৈরি করব 2200 ইউনিট এবং প্রোডাক্ট 1 তৈরি করব 1300 ইউনিট। তাহলে আমার প্রোডাক্ট এর সেল কত হবে, প্রোডাক্ট 1 যদি আমি 1300 ইউনিট তৈরি করব আর প্রোডাক্ট 2 2200 ইউনিট তৈরি করব। প্রোডাক্ট 1 এর কন্ট্রিবিউশন মার্জিন হলো 24 টাকা পার ইউনিট, প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে 15 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে হবে 31200, প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে 33000, টোটাল হবে 64200। এবং এটাই আমার অপটিমাল কন্ট্রিবিউশন মার্জিন হবে। কার কোন কনফিউশন আছে, কার কোন কনফিউশন থাকলে বলেন। স্যার একবার বোঝাতেন স্যার যে 0.5 যেটা স্যার, একটা তো 1 মিনিট স্যার এ, আর বি হলো স্যার মানে 50 সেকেন্ড। তাহলে 50 সেকেন্ড না, 0.50 মিনিট মানে 1 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা সরি স্যার 30 30 সেকেন্ড 30 সেকেন্ড। স্যার বুঝতে পারি। ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। আর কেউ আছেন, কার কোনো প্রবলেম হচ্ছে? স্যার এখানে ওই অপটিমাল যেটা, এটা মানে হচ্ছে মানে এই কনস্ট্রেন্ট রিসোর্সের জন্য ম্যাক্সিমাম মানে কন্ট্রিবিউশন মার্জিন। জি, এই যে দেখেন আমাদের কি বলছেন, আমাদের পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ছিল 24 টাকা আর পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ছিল 15 টাকা। আমার কনস্ট্যান্ট রিসোর্স হলো টাইম, সো আমি টাইম দিয়ে ভাগ করে পার ইউনিট টাইমের জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন কার বেশি সেটা সিলেক্ট করলাম। আমি দেখলাম যে প্রোডাক্ট 2 তে আমার পার ইউনিটের জন্য কন্ট্রিবিউশন মার্জিন বেশি, তার মানে আমার কনস্ট্যান্ট রিসোর্স পার ইউনিটের জন্য কন্ট্রিবিউশন মার্জিন যার বেশি সেই প্রোডাক্ট আমি আগে প্রোডাকশন করব। প্রোডাক্ট 2 এর আমার অ্যানুয়াল ডিমান্ড ছিল 2200, সো আমি প্রোডাক্ট 2 এর ডিমান্ড 2200 আমি আগে ফিল আপ করব। প্রতি ইউনিটের জন্য আমার সময় লাগে 0.50, কারণ আধা মিনিট, তাহলে আমার টোটাল টাইম লাগবে 1100 মিনিট। আমার টোটাল মেশিন আওয়ার অ্যাভেলেবল ছিল 2400 মিনিট। আমি যদি A1 এর আমার 1 প্রোডাক্ট প্রোডাকশন করতে যে টাইমটা লাগে এটা বাদ দেই, তাহলে আমার অ্যাভেলেবল টাইম থাকবে 1300 মিনিট, যেটা দিয়ে আমি প্রোডাক্ট 1টা তৈরি করতে পারবো। প্রোডাক্ট 1 প্রতিটা তৈরি করতে লাগে সময় 1 মিনিট, তাহলে আমার প্রোডাক্ট 1 তৈরি করতে পারবো কত ইউনিট, 1300 ইউনিট চলে আসলো। এখন এই যে 2200 ইউনিট আমি প্রোডাক্ট 2 তৈরি করছি আর 1300 ইউনিট তৈরি করছি প্রোডাক্ট 1, তাহলে এই যে প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল, 24 টাকা। আগে বলা ছিল, এই যে 24 টাকা বলা ছিল, আমি আবার দেখেন এই যে 24 টাকা বলা ছিল। প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিন ছিল 15 টাকা, মার্জিন হলো 15 টাকা। তো আমি যে কাজটা করেছি এই জায়গায় আমি অপটিমালের ক্ষেত্রে এই কাজটাই করেছি যে প্রোডাকশন সেলস হবে প্রোডাক্ট 1 1300 প্রডিউস করেছি, প্রোডাক্ট 2 করেছি 2200, তাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমি মাল্টিপ্লাই করে তারপর দুটো যোগ করে বলছি যে আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হবে 64200, এবং এটাই আমার অপটিমাল কন্ট্রিবিউশন মার্জিন। স্যার কনস্ট্যান্ট রিসোর্স যেটা, এটাকে কি লিমিটেড রিসোর্সও বলে? এক্স্যাক্টলি, লিমিটেড রিসোর্স। তাহলে স্যার এখানে কি লিমিটেড রিসোর্স আমাদেরকে স্যার বের করে নিতে হবে নাকি দেয়াই থাকবে? দেওয়া থাকবে। এই যে দেখেন প্রবলেমে বলা ছিল লিমিটেড রিসোর্স। যদি স্যার কোনো এরকম প্রবলেম থাকলে লিমিটেড রিসোর্স আমাদের বের করে নিতে হবে, সেক্ষেত্রে তো না না, আপনার বলে দেওয়া থাকবে সরাসরি। আপনি কিভাবে বের করবেন লিমিটেড রিসোর্স ইনফরমেশন? আচ্ছা কোশ্চেনে তাহলে দেওয়া থাকবে লিমিটেড রিসোর্স কোনটা। এক্স্যাক্টলি, এই মেশিন A1 হ্যাজ ক্যাপাসিটি অফ 24 আওয়ার্স, 2400 মিনিট পার উইক, ঠিক আছে। এবং এই জায়গায় কিন্তু বলে দিচ্ছে এটা 100% ক্যাপাসিটিতে কাজ করে। and this is excess capacity on all other machine, অন্য মেশিনগুলোতে এক্সেস ক্যাপাসিটি আছে, কিন্তু মেশিন A1 এ 100% ক্যাপাসিটিতে রান করছে, সো তার ক্যাপাসিটি 2400 মিনিট পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা আমরা করে ফেললাম কনস্ট্যান্ট রিসোর্স। এবার আমাদের আরেকটা জিনিস বাকি আছে, তো সেই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা যদি এই প্রবলেমটা দেখি,
colonial heritage makes reproduction colonial furniture from select artwork। তার মানে চেয়ার তৈরি করে আর হলো টেবিল তৈরি করে। সেলিং প্রাইস পার ইউনিট হলো চেয়ার 80 টাকা, টেবিল হলো 400 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 30 টাকা আর হলো 200 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন চেয়ারের জন্য কত 50 টাকা আর টেবিলের জন্য কন্ট্রিবিউশন মার্জিন কত 2 টাকা। এখন আমার বলছে বোর্ড ফিট মানে চেয়ার তৈরি করতে বোর্ড ফিট পার ইউনিট লাগে 2 ইউনিট আর টেবিলে লাগে আমার 10 ইউনিট মানে 2 ফিট লাগে আর টেবিলের জন্য লাগে 10। The company's supplier of hardware will only be able to supply 2000 board feet this month। তার মানে আমি সর্বোচ্চ কতটুকু সাপ্লাই আমাকে দিতে পারবে এই মাসে 2000 ইউনিট বা 2000 ফিট দিতে পারবে। সো ইজ দিস এনাফ হার্ডওয়্যার টু স্যাটিসফাই ডিমান্ড? আমার ডিমান্ড যদি দেখি চেয়ারের জন্য আমার ডিমান্ড কত 600 আর টেবিলের ডিমান্ড কত 100। তাহলে আমার টোটাল ডিমান্ড কত 600 ইনটু বোর্ড লাগে বোর্ড ফিট লাগে 2 তাহলে 600 ইনটু দিলে 1200 ফিট আর হলো 100 ইনটু 10 তার মানে 1000 ফিট। তাহলে 1200 প্লাস 1000 সমান কত 2200 বোর্ড ফিট আমার ডিমান্ড, কিন্তু আমাকে সাপ্লাই দিতে পারতেছে কত 2000। তার মানে আমার বোর্ড ফিট হলো লিমিটেড রিসোর্স অথবা কনস্ট্যান্ট রিসোর্স। তাহলে আমাকে কি করতে হবে কন্ট্রিবিউশন মার্জিনটা বের করতে হবে বেসড অন বোর্ড ফিট। এবার আমরা যাই এই জায়গায় আমার প্রোডাক্টের কন্ট্রিবিউশন মার্জিন কত 80 মাইনাস 30 সমান কত? একটু আমার সাথে আপনারা কথা বলেন আগে মনে হয় 50 টাকা। আচ্ছা 50 50। আর টেবিলের ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত 200। এবার আমি কনস্ট্যান্ট রিসোর্স কোনটা আমার বোর্ড ফিট হলো কনস্ট্যান্ট রিসোর্স কারণ আমাকে সাপ্লাই দিবে 2000 ওয়ারেস আমার ডিমান্ড কত 2200। সো আমার এটা কনস্ট্যান্ট রিসোর্স। তাহলে আমি যদি চেয়ারের ক্ষেত্রে যাই আমার একটা চেয়ার তৈরি করতে আমার বোর্ড ফিট কতটুকু লাগে 2 ইউনিট। তাহলে পার ইউনিটের জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে 50 ভাগ 2 সমান কত হবে 25। ওয়ারেস 25। তাহলে চেয়ারের জন্য আমার কনস্ট্যান্ট রিসোর্স পার ইউনিটের জন্য কন্ট্রিবিউশন মার্জিন কত 25 টাকা। এবার যদি আমি টেবিলে যাই টেবিলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত 200 আর বোর্ড ফিট লাগে কত 10 ফিট 10। তাহলে পার ইউনিটে কত লাগে 20 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কনস্ট্যান্ট রিসোর্সে কার বেশি চেয়ারে বেশি স্যার। চেয়ারে বেশি। তাহলে আমি প্রথমে কি করব চেয়ারটা প্রোডাকশন করব তারপর আমি টেবিলটা প্রোডাকশন করব তাই না? কারণ চেয়ারের মার্কেট ডিমান্ড কত মার্কেট ডিমান্ড হচ্ছে 600 ইউনিট। 600 ইউনিটের জন্য আমার বোর্ড ফিট লাগবে কত 1200 ইউনিট। 1200 ইউনিট। তাহলে আমি প্রথমে এই 1200 ইউনিট দিয়ে চেয়ার তৈরি করব। আমার এই বোর্ড ফিট अवेलेबल কত 2000 তাহলে বাকি থাকবে আমার কত 800 ফিট 800 ইউনিট। সেই 800 ইউনিট দিয়ে আমি কতগুলো টেবিল প্রোডাকশন করতে পারবো স্যার 10 তো 80 টা স্যার 10 সমান হলো 80টা প্রোডাকশন। তাহলে আমি অপটিমাল চেয়ার প্রোডাকশন করতে পারবো 600 ইউনিট আর টেবিল প্রোডাকশন করতে পারবো কত ইউনিট 80 ইউনিট। তাহলে 600 ইউনিটের জন্য আমার টোটাল চেয়ারের কন্ট্রিবিউশন মার্জিন কত হবে 600 ইনটু 50 আর টেবিলের কন্ট্রিবিউশন মার্জিন কত হবে 80 ইনটু 200। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারলাম? আমরা যদি প্রবলেমটাতে যাই দেখেন আমার তাহলে কি হয়েছে। তাহলে দেখেন কন্ট্রিবিউশন মার্জিন আমার চেয়ার হলো 25 আর আমার টেবিলে কত 20। তাহলে প্রোডাকশন চেয়ারটা আমি আগে করব চেয়ারের জন্য আমার লাগবে বোর্ড ফিট 1200 আর বোর্ড ফিট ডিপেন্ডিং হলো 800। তাহলে আমার বোর্ড টেবিল তৈরি করতে হবে 80টা। এই পর্যন্ত আমরা সবাই জানি ক্লিয়ার? স্যার জি আমার যে কন্ট্রিবিউশন মার্জিন যেটা আছে যে 25 সেটা কিভাবে আসলে এটা আরেকটা একটু বলে ভালো আছে ওই যে আচ্ছা ভাই আমি 25 টা কিভাবে আসলে? জাস্ট 1 মিনিট আপনি আমাকে একটু সময় দিন আমি একটা অ্যাক্সেস দিই। আমার মনে হচ্ছে এই জায়গায় এভাবে বেটার করাটা। আসি এবার আমার কি কি আছে চেয়ার আর হলো টেবিল তাই না? সেলিং প্রাইস আমার কত আছে 80 আর 400 তাই না? 80 আর 400। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত আছে 30 টাকা আর 200 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে পার ইউনিটের জন্য এটা হবে 50 50 আর এটা কত হবে 200। এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? নো স্যার। এখন আমার রিসোর্সের ডিমান্ড যাই আমার মান্থলি ডিমান্ড কত স্যার চেয়ার 600 চেয়ার হলো 600 আর এটা হলো টেবিল 100 রিকোয়ার্ড
বোর্ড ফিট পার ইউনিট। আমার এটার জন্য লাগে কত? দুইটা। চেয়ারে এটার 2 জন্য ইউনিট, লাগে চেয়ারে 2 ইউনিট আর এতে 10 ইউনিট। তো টোটাল রিকোয়ার্ড, তাহলে আমার কত হবে? 1200 ইউনিট। আর এটা কত লাগবে? 1200। তাহলে টোটাল রিকোয়ার্ড কত আমার, বা টোটাল ডিমান্ড কত? 2200। 2200। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আমার অ্যাভেলেবল কত? হলো 2000। 2000, ঠিক আছে। সো বোর্ড ফিট ইজ কনস্ট্যান্ট রিসোর্স। কারো এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, এবার আমরা আসি এই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমার কত দেওয়া আছে? পাইছি কত? অ্যামাউন্টটা পাইছি, তাই না? জি স্যার। কোনো সমস্যা নেই তো? না স্যার। তাহলে এবার আমরা আসি রিকোয়ার্ড বোর্ড ফিট পার ইউনিট কত দেওয়া আছে? 2 আর 10। 2 আর 10। 10। তাহলে সিএম পার ফিট কন্ট্রিবিউশন মার্জিন পার তাহলে 25 হবে স্যার। 25 আর 10, হ্যাঁ 25 আর 100। পার আমার কত হবে? ডিভাইড বাই 2। 20। তাহলে আমার বেশি কোনটা? চেয়ারে। So চেয়ারটা স্যার বেশি। chair, তাহলে so chair is providing better contribution margin অথবা CM per constant resource, তাই না? ঠিক আছে এটা? জি স্যার। So we will first produce chair and after that if board is available we will produce table. তাহলে প্রথমে আমরা কি করব? চেয়ার প্রোডাকশন করব, তারপরে যদি আমার বোর্ড ফিট অ্যাভেলেবল থাকে তাহলে আমি কি করব? টেবিলটা প্রোডাকশন করব, ঠিক আছে? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। রিকোয়ার্ড বোর্ড ফিট ফর চেয়ার কত হবে? চেয়ার আমার ডিমান্ড কত? 600। এত, তাই না? ঠিক আছে, আচ্ছা এটাকে আমি একটু কাজ করি। অ্যাভেলেবল বোর্ড ফিট আমার কত? 2000। তাহলে বোর্ড ফিট অ্যাভেলেবল ফর টেবিল প্রোডাকশন কত হবে? 800। 800। কোনো সমস্যা আছে? সমস্যা আছে? তাহলে এটা হলো বোর্ড ফিট, এটা হলো নাম্বার। তাহলে আমার চেয়ার, তাহলে আমার চেয়ারের নাম্বার, চেয়ারে কত টাইম প্রোডাকশন করছি? এত ভাগ 600, আর আমি টেবিল প্রোডাকশন করছি কত? এত ভাগ 10, 80টা। কারো কোনো সমস্যা আছে ভাই? সমস্যা আছে কোনো? না না স্যার। স্যার। এই পর্যন্ত বুঝছেন? তাহলে আমি চেয়ার কয়টা প্রোডাকশন করবো? 800, আর টেবিল প্রোডাকশন করবো কয়টা? 80টা। তাহলে আমি যদি টোটাল কন্ট্রিবিউশন মার্জিনে যাই, কন্ট্রিবিউশন মার্জিন আমি যদি বের করতে যাই, কন্ট্রিবিউশন মার্জিন ফর চেয়ার, তাহলে আমার কত হবে? 600। চেয়ার আমার পার ইউনিট আমার কন্ট্রিবিউশন মার্জিন কত চেয়ারে? 50। 50, অথবা আমি এই জায়গা থেকে 50 নিয়ে আসতে পারি। এটা ফর টেবিল কত হবে তাহলে? 80 ইন্টু কত হবে? 200। 200। তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 46। কারো কোনো কোশ্চেন আছে? এখন কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। তাকে বলেন। না স্যার। না স্যার। তাহলে এই প্রবলেমটা আমরা বুঝেছি, তাই না? জি স্যার। ওকে।
এখন অনেক কথা বলছে, আমরা এবার যাবো যে এবার লাস্ট অ্যানালাইসিসটা, যে আমরা কোনো প্রোডাক্ট কি স্পিড অফ পয়েন্টে সলভ করবো না ফার্দার প্রসেস করবো। আমরা এই জিনিসটা আগে বুঝি। ধরেন কোনো একটা প্রোডাক্ট আছে, ধরেন জয়েন্ট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ধরেন যদি আমরা বলি তেল, তেল কোথা থেকে প্রোডাকশন হয় বলেন তো? আমরা যে তেল, গ্যাসোলিন বা এগুলো বলি, এগুলো কোথা থেকে প্রোডাকশন হয়? ক্রুড অয়েল থেকে প্রোডাকশন হয়। অর্থাৎ মাটির নিচ থেকে ক্রুড অয়েল গুলো তুলে নেওয়া হয়, নিয়ে আসার পরে এগুলোকে কি করা হয়, স্প্লিট করে তেল, গ্যাস, একই ক্রুড অয়েল কিন্তু সেম, এটাকে কি করে স্প্লিট করে অয়েল, গ্যাসোলিন, কেমিক্যাল এগুলো প্রোডাকশন করা হয়। এখন নরমালি তাহলে আমার ক্রুড অয়েলটা হলো আমার জয়েন্ট প্রোডাক্ট, এটাকে আমরা কি করি একটা কমন প্রোডাকশন প্রসেস চালাই, তাহলে কি করবো এটা তেল প্রোডাকশন হবে, গ্যাসোলিন প্রোডাকশন হবে, কেমিক্যাল হবে। অর্থাৎ এই জায়গায় এই প্রোডাক্টগুলো কি হবে, স্প্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো স্প্লিট হয়ে যাবে। এখন কোশ্চেন হলো, এখন এগুলো স্প্লিট হওয়ার পর অয়েলটাকে কি আমি ফার্দার প্রোডাকশন করবো, ফার্দার প্রসেস করবো, বা গ্যাসোলিনটাকে ফার্দার প্রসেস করবো, বা কেমিক্যালকে ফার্দার প্রসেস করবো, কি করবো না? তাহলে আমি কি এই স্প্লিট অফ পয়েন্টে প্রোডাক্টগুলো সেল করে দিব, না এগুলো ফার্দার প্রসেস করে সেল করবো, সেই ডিসিশনটা আমার এবার নিতে হবে। তাহলে দেখেন, আমার প্রথমে যখন ক্রুড অয়েল থাকে, ক্রুড অয়েলে আমার কি হয়, একটা কমন প্রোডাকশন কস্ট হয়, অর্থাৎ কমন একটা আমার প্রসেস চলে। এই প্রসেস চলে, প্রসেসের যেই কস্ট হয় সেটাকে বলে জয়েন্ট কস্ট। তার মানে আমার ক্রুড অয়েল থেকে অয়েল, গ্যাসোলিন বা কেমিক্যাল গুলো আলাদা করার জন্য আমাকে একটা জয়েন্ট কস্ট ইনকার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে স্প্লিট অফ পয়েন্টে আমার একটা জয়েন্ট কস্ট হবে। এখন তারপর প্রতিটা সেপারেট হলো। এখন অয়েলকে যদি আমি আবার সেপারেট প্রসেস করি, তাহলে এটা ফাইনাল সেল হবে, সেটা হলো অয়েল থেকে যাবে। গ্যাসোলিনকে আমি হতে পারি এই অবস্থায় সেল করতে পারি, কেমিক্যালকে আমি আবার সেপারেট প্রোডাক্টে তৈরি করতে পারি। আমরা একটা এক্সাম্পল দিলে এটা সবচেয়ে সহজ হয়ে যাবে। এক্সাম্পলটা আমরা দিই, এই এক্সাম্পলটা আমরা দিই, sawmill incorporation casts log from which unfinished lumber and sawdust are the immediate joint product. ধরুন আপনারা আগে দেখছেন কিনা জানি না, কাঠ কিভাবে কাটে আপনারা দেখেছেন? গাছ থেকে কাঠ কিভাবে প্রডিউস হয়? ধরুন নরমালি একটা কাঠকে ছোট ছোট পিস করে নিয়ে যাওয়া হয়, নিচে যাওয়ার পর সমিলে নেওয়া হয়, সমিলে নেওয়ার পর কি করা হয়, সমিলে যখন প্রসেস করা হয় তখন এক পাশে কাঠ আসে, আরেক পাশে কি আসে, সডাস্ট থাকে। তাহলে এক পাশে লাম্বার হয়, আরেক পাশে সডাস্ট হয়। এখন কোশ্চেনটা হলো, আমাদের যে কাঠটা প্রোডাকশন করছে, এই কাঠটাকে আমি ওই জায়গায় সেল করে দিব, না এটাকে ফার্দার প্রোডাকশন দিব, অথবা সডাস্ট যেটা আসতেছে সেটা কি সেই জায়গায় প্রসেস করে দিব, না ফার্দার আরো প্রসেস করব? তো এই ধরনের একটা প্রবলেম হলো সেই জায়গায় এটা sawmill incorporation cuts log মানে কাঠের ছোট ছোট পিস from which unfinished lumber and sawdust are the immediate joint product। তার মানে আপনি ছোট ছোট কাঠকে যখন নিয়ে যান, সমিলে নেন, তখন আইদার একটা লাম্বার প্রোডাকশন হয় আর সাথে সাথে সডাস্ট প্রোডাকশন হয়। এখন আনফিনিশড লাম্বার ইজ সোল্ড অ্যাজ ইজ অর প্রসেস ফার্দার ইনটু ফিনিশড লাম্বার। এখন ধরেন সমিলে যখন কাঠটা প্রোডাকশন হয়, স্যার লাম্বার মিন্স কি? কাঠের বুরুজ? না না, কাঠ যে বলে আমরা, কাঠটাকে আমরা যে টেবিল চেয়ার তৈরি করি এগুলোকে কাঠ বলে না? গাছটাকে সমিলে প্রসেস করার পর যেটা তৈরি করে সেটাকে বলে লম্বা তক্তা, যেটা লম্বা তক্তা বলছে। এক্স্যাক্টলি, তক্তা বা যাই বলেন আপনারা। ঠিক আছে, আর সডাস্ট মানে আমরা এটা কি বলি, বাংলা আসলে বলাটা খুব ডিফিকাল্ট। কাঠের গুঁড়া, কাঠের গুঁড়াগুলোকে বলা হয় সডাস্ট। ঠিক আছে, এখন এই যে লাম্বারটা প্রোডাকশন করা হয়, এটাকে সেই পয়েন্টে সেল করতে পারি, অথবা আরেকটু সুন্দর করে প্রসেস করে ফিনিশড লাম্বারে সেল করতে পারি। আর সডাস্ট আমরা কি করতে পারি, ওই জায়গায় আমরা সেল করতে পারি, অথবা ফার্দার প্রসেস করে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, যে প্রোডাক্টের নাম হলো প্রেসড লগ তৈরি করতে পারি। এই জায়গায় বলা আসছে আর কি, কারণ কিছু ইনফরমেশন দেওয়া আছে যে সেলস ভ্যালু স্প্লিট অফ পয়েন্ট, অর্থাৎ আমরা কাঠের লটটাকে যখন সমিলে দিয়ে আমরা স্প্লিট করি, তখন আমরা লাম্বারটাকে সেল করতে পারি 140 টাকা, আর সডাস্ট সেল করতে পারি আমরা হলো 40 টাকা। কারণ এটাকে যদি আমরা ফার্দার প্রসেস করি, তাহলে এটাকে আমরা লাম্বারটাকে সেল করতে পারবো 270 টাকায়, সডাস্টটাকে সেল করতে পারবো 50 টাকা। এখন অ্যালোকেটেড জয়েন্ট কস্ট আছে 176 আর 24, তার মানে 200 টাকা অ্যালোকেটেড জয়েন্ট কস্ট। এটা এই জায়গায় অ্যালোকেশন করা হয়েছে 176 আর 24। আর কস্ট অফ ফার্দার প্রসেসিং, অর্থাৎ নাম্বারটাকে আমরা যদি স্পিড অফ পয়েন্টের চেয়ে আরো প্রসেস করে ফিনিশ নাম্বারে নেই, তাহলে আমার আরো $50 কস্ট হবে। আর সডাস্টটাকে যদি আরো প্রসেস করি, তাহলে আমার আরো $20 কস্ট হবে। কারণ কোশ্চেনটা হলো, আমি কি সে ফার্দার প্রসেস করবো না স্পিড অফ পয়েন্টে সেল করে দিব? এখন ভাই ফার্দার প্রসেস যদি করি, তাহলে লাম্বারের সেল ভ্যালু ইনক্রিজ হচ্ছে কত?
270 মাইনাস 140 সমান কত? $130। আর ফার্দার প্রসেস করতে আমার খরচ হচ্ছে কত? $50। তাহলে ফার্দার প্রসেস করলে আমার ইনক্রিমেন্টাল রেভিনিউ কত? 130 মানে 50, তার মানে $80। তার মানে আমি আমার নাম্বারটাকে ফার্দার প্রসেস করবো, কারণ সেটা আমার ইনক্রিমেন্টাল রেভিনিউ প্রোভাইড করছে। এবার সহজে যাই, আমি স্পিড অফ পয়েন্টে সেল করতে পারি কত? $40। আর ফার্দার প্রসেস করে আমি সেল করি কত? $50। তাহলে ইনক্রিমেন্টাল রেভিনিউ কত? ফার্দার প্রসেস করে $10। আর ইনক্রিমেন্টাল কস্ট কত? ফার্দার প্রসেসিং এর $20। তার মানে আমার ইনক্রিমেন্টাল রেভিনিউ 10 আর ইনক্রিমেন্টাল কস্ট হলো 20। তাহলে আমার রেভিনিউ চেয়ে কস্ট বেশি। তাহলে আমি সডাসটাকে ফার্দার প্রসেস করবো না, বাট লাম্বারটাকে আমি ফার্দার প্রসেস করব। এই কথাগুলো কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর অ্যালোকেটেড জয়েন্ট প্রোডাক্ট কস্টটা কি? এটা হলো স্পিড অফ পয়েন্টের আগে যে কস্ট হবে। সো রিলেভেন্ট কস্টের ক্ষেত্রে এই যে স্পিড অফ পয়েন্টের অর্থাৎ অ্যালোকেটেড জয়েন্ট কস্ট, এটা হলো ইরিলেভেন্ট কস্ট, কারণ আমাদের প্রোডাক্টগুলো অলরেডি স্পিড অফ পয়েন্ট চলে আসছে। সো আগে কি কস্ট ছিল না ছিল সেটা হলো আমার ইরিলেভেন্ট কস্ট। আমরা যদি অ্যানালাইসিসটা দেখি, সেলস গুলো আফটার প্রসেসিং, ফার্দার প্রসেসিং নাম্বার 270 আর সডাস। সেলস গুলো এট স্পিড অফ পয়েন্ট 140 আর 40, তাহলে ইনক্রিমেন্টাল রেভিনিউ 130 আর 10, আর ইনক্রিমেন্টাল কস্ট হলো আমার নাম্বারের জন্য 50 আর 10 এর জন্য 20। তাহলে প্রফিট এবং লস ফর ফার্দার প্রসেসিং নাম্বারের ক্ষেত্রে 80 পজিটিভ, সডাসটার ক্ষেত্রে নেগেটিভ। তাহলে আমি নাম্বারটাকে ফার্দার প্রসেস করব, সডাসটাকে আমি ফার্দার প্রসেসিং করব না, সেটাকে স্পিড অফ পয়েন্টে আমরা কি করব? সেল করে দেব। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন নাই? শিওর? জি স্যার। আমাদের প্রেজেন্টেশনটা শেষ হলো, এবার আমাদের প্রবলেম সলিউশনের দিকে যেতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন নাই? আজকে কি লাস্ট ক্লাস? কিসের লাস্ট ক্লাস? এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারটা তো এখনো আমরা প্রবলেম আসলে সলভ করতে পারিনি। সো প্রবলেম সলভ করতে না পারলে আমাদের লাস্ট ক্লাস হবে না। আচ্ছা, আমরা একটা কোশ্চেন সলিউশনে যাই, দেখি 11%। আচ্ছা, কোশ্চেন সলিউশনের সরি আমরা একটা বইয়ের প্রবলেম সলভ করি। আচ্ছা, এই প্রবলেমটা আমাদের একটা প্রবলেম আছে, ড্রপিং অর রিটেনিং এ ফ্লাইট। তার মানে কোন একটা ফ্লাইট আপনি ড্রপ করবেন আর রিটেন করবেন। প্রবলেমটা অবশ্য অনেক বড়, অনেক বড় প্রবলেম। লেটস সি কি হয়। আমরা এই প্রবলেমটা একটা সলিউশন করে দিই। আপনি কি দেখতে পাচ্ছেন না একটু বড় করতে হবে? স্যার দেখতে পাচ্ছি। ওকে, কি বলছে দেখেন, প্রফিট হ্যাভ বিন ডিক্রিজিং ফর সেভারাল ইয়ার্স এট পেগাসাস এয়ারলাইন। পেগাসাস এয়ারলাইনের প্রফিট কি করছে? কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে সেভারাল ইয়ার্স ধরে। In an effort to improve the company's performance, consideration is given to dropping several flights that appear to be unprofitable. আমরা যেহেতু কন্টিনিউয়াসলি সেভারাল ইয়ার ধরে তারা লস করতেছে, তাহলে পেগাসাস এয়ারলাইন্স কি করছে? চিন্তা করতেছে কতগুলো ফ্লাইট যদি আমি ড্রপ করি তাহলে হয়তো বা আনপ্রফিটেবল ফ্লাইট যদি ড্রপ করি তাহলে আমি কি করতে পারবো? আমি হয়তো বা লসটা কমাতে পারবো। A typical income statement for one round trip of one such flight 482 is exposed. কোন একটা পার্টিকুলার ফ্লাইটের আমার ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। সেই স্টেটমেন্টে হলো রেভিনিউ টিকেট হলো আমার 175টা সিট থাকে, তার মধ্যে 40% অকুপেন্সি পাবে, 40% সিট বিক্রি হয়, আর প্রতি সিটের টিকেট প্রাইস হলো $200। তো টোটাল আমার রেভিনিউ হলো 14,000। আমার ভেরিয়েবল এক্সপেন্স হলো $15 পার পারসন। সো আমার কন্ট্রিবিউশন মার্জিন হলো 12,950। এখন ফ্লাইট এক্সপেন্সের ভিতরে আমার বলা আসে স্যালারি ফ্লাইট কিউ, কারণ এই ফ্লাইট কিউদের যে স্যালারি সেটা $1,800। ফ্লাইটের প্রমোশন দেওয়া আছে, ডিপ্রিসিয়েশন অন এয়ারক্রাফট দেওয়া আছে, ফুয়েল ফর এয়ারক্রাফট দেওয়া আছে, ইন্স্যুরেন্স লায়াবিলিটি দেওয়া আছে, ফ্লাইটের অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের স্যালারি দেওয়া আছে, ব্যাগেজ লোডিং এবং ফ্লাইট প্রিপারেশন যেটা আছে সেটা ইনফরমেশন দেওয়া আছে, ওভারনাইট কস্ট ফর ফ্লাইট ক্রিউ এন্ড অ্যাসিস্ট্যান্ট এট ডেস্টিনেশন দেওয়া আছে। টোটাল ফ্লাইট এক্সপেন্স হলো 17,600। তো আমার নেট অপারেটিং লস ছিল পার ইয়ারে 4,650। নিচে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো প্রথমে যে কাজটা করতে হবে, আমার বলা আছে ফ্লাইটটাকে আমি রিটার্ন করবো না ড্রপ করবো। সো আমার ফার্স্ট যে জিনিসটা হলো, আমি যদি ফ্লাইটটাকে ধরেন আমি ড্রপ করে দিই, আমি যদি ড্রপ করি, হ্যাঁ, তাহলে আমার ঘটনাটা কি হবে? তাহলে আমি যদি ড্রপ করি আমার কোনো কন্ট্রিবিউশন মার্জিন হবে?
তাহলে আমি যদি ড্রপ করি তাহলে আমার এই কন্ট্রিবিউশন মার্জিনটা কি করবো আমি? কি সমস্যা হচ্ছে? আমি বললাম আমি যদি ড্রপ করি তাহলে আমার কি হবে? আমার এই কন্ট্রিবিউশন মার্জিনটা কি হবে? লস হবে, কারণ আমি কোনো সেল করতে পারবো না, আমার ভেরিয়েবল এক্সপেন্স গুলোকে আমি অ্যাভয়েড করতে পারবো। তো 12,950 টাকা আমি কি করবো? লস করে দিব, তাই না? এবার আমার দেখতে হবে যে আমি 12,950 টাকা যে কন্ট্রিবিউশন মার্জিন লস করবো সেটা থেকে আমি কতটুকু অ্যাভয়েড করতে পারবো। তাহলে আমি বলতেছি আমি যদি এই ফ্লাইটটাকে আমি যদি ক্যান্সেল করি তাহলে সিএম লস হবে আমার কত টাকা লস হবে? 12,950 ডলার। এখন আমি ফিক্সড কস্ট কতটুকু অ্যাভয়েড করতে পারবো? ফিক্সড কস্ট আমি কতটুকু অ্যাভয়েড করতে পারবো যদি আমি ফ্লাইটটা করে দিই? দেখেন এডিশনাল ইনফরমেশন যেটা দেওয়া আছে, member of flight crew are paid fixed annual salary, whereas the flight assistants are paid based on number of round trip they complete. তাহলে ফ্লাইট যে ক্রিউ আছে তাদেরকে কি করা হয়? আমার ফিক্সড স্যালারি দেওয়া হয়। আর যে ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদেরকে কি করা হয়? তাদেরকে স্যালারি দেওয়া হয় বেসড অন রাউন্ড ট্রিপ। তাহলে আমি যদি এই জিনিসটা তাহলে অ্যাভয়েড করি তাহলে আমার কি করতে হবে? এই যে ফ্লাইট অ্যাসিস্ট্যান্সের যে কস্টটা আছে সেই কস্টটা আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো। তাহলে ফ্লাইট অ্যাসিস্ট্যান্টের যে আমার কস্টটা, তাহলে এই কস্টটা কি করতে হবে? অ্যাভয়েড করতে পারবো। এটা অ্যামাউন্ট কত? $1,500। ঠিক আছে, এবার আমরা আসি। কিন্তু মেম্বার অফ দ্য ফ্লাইট ক্রিউ আর পেড ইন ফিক্সড অ্যানুয়াল স্যালারি, যেহেতু ফিক্সড অ্যানুয়াল স্যালারি আমরা পেমেন্ট করতে করি তাহলে এটা আমরা ড্রপ করতে পারবো কি পারবো না সেটা আমরা এখনো জানি না। যে আমি ফ্লাইটে যদি ড্রপ করি তাহলে কি ওই মেম্বারদেরকে আমি এলিমিনেট করে দিতে পারবো? এই ইনফরমেশন আমার কাছে নেই। সো আমরা এরপরে যাই। 1/3 of the liability insurance is a special charge assessed against Flight 482 because, in the opinion of the insurance company, the destination of the flight is in high risk area. The remaining 2/3 will be affected by a decision to drop unaffected. তাহলে আমি কি করতে পারি? আমার যে লাইবিলিটি ইন্স্যুরেন্স আছে তার 1/3 আমি যদি ফ্লাইটটা ড্রপ করি 1/3টা আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো। তাহলে লাইবিলিটি ইন্স্যুরেন্স আমি অ্যাভয়েড করতে পারবো, তার হলো 1/3 কত হবে? 4,200 ভাগ হলো 1/3। তাহলে 1/3টা আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো। এবার আমরা যাই। The baggage loading and flight preparation expense is an allocated of ground crew salaries and depreciation of ground equipment. Dropping Flight 482 would have no effect on the company's total baggage loading and flight preparation expense. তাহলে ব্যাগেজ লোডিং এবং ফ্লাইট প্রিপারেশন আমার কোনো ইম্প্যাক্ট করবে না। If the flight 482 is dropped, Pegasus Airlines had no authorization at present to replace it with another flight. তাহলে সেটা কি করতে পারবে না? অন্য কোনো ফ্লাইটে সেটা রিপ্লেসও করতে পারবে না। তাহলে aircraft depreciation is due entirely to obsolescence. Depreciation due to wear and tear is negligible. তাহলে আমার যে এয়ারক্রাফট ডেপ্রিসিয়েশন আছে সেটাকে আমি কি করতে পারবো না? অ্যাভয়েড করতে পারবো না। Dropping Flight 482 would not allow Pegasus Airlines to reduce the number of aircraft in flight, the number of flight crew in its payroll. তাহলে দেখেন পেরোলে যে ফ্লাইট ক্রিউ আছে আমি যদি 482টা আমি ড্রপও করে দেই তারপর আমি আমার যে ফ্লাইট ক্রিউ আছে তাদেরকে আমরা কি করতে পারবো না? কমাইতে পারবো না। তার মানে আমি দেখেন এই যে জিনিসটা আছে স্যালারি ফ্লাইট ক্রিউ আমরা এটা কি করতে পারবো না? ড্রপ করতে পারবো না। বাট ফ্লাইট প্রমোশন এটা তো আমি ড্রপ করতে পারবো, তাই না? কারণ আমি যদি এই ফ্লাইটটা ড্রপ করে দেই তাহলে ফ্লাইট প্রমোশনে কি আমার দরকার আছে? তো ফ্লাইট প্রমোশনে আমার দরকার নেই। ফ্লাইট প্রমোশনের দরকার নেই, সো আমি ফ্লাইট প্রমোশনটা কি করতে পারবো? ড্রপ করতে পারবো। এবার আমরা আসি ডিপ্রিসিয়েশন অফ এয়ারক্রাফট আমরা করতে পারবো না, কারণ এই এয়ারক্রাফটটা অন্য কোনো পারপাসে ইউজ করা হবে না। ফুয়েল ফর এয়ারক্রাফট ডেফিনেটলি আমরা যদি ফ্লাইটটা ড্রপ করে দেই এয়ারক্রাফটের যে ফুয়েল লাগে সেটাও আমরা কি করতে পারবো? ড্রপ করতে পারবো। সেটা আমরা কত টাকা ড্রপ করতে পারবো? 5,800। এবার আমরা আসি লায়াবিলিটি ইন্স্যুরেন্স আমরা 1/3 ড্রপ করেছি, স্যালারি ফ্লাইট অ্যাসিস্ট্যান্স আমরা এলিমিনেট করতে পারবো। ওভারনাইট কস্ট ফর এটা আমরা কি করতে পারবো? ড্রপ করতে পারবো, কারণ ফ্লাইট না থাকলে তো ওভারনাইট থাকার কোনো সুযোগই নেই, তাই না? তো এই জিনিসটা আমরা ড্রপ করতে পারবো। এটা ড্রপ করলে আমরা কতটুকু ড্রপ করবো? $300।
তাহলে টোটাল ফিক্সড কস্ট আমরা অ্যাভয়েড করতে পারবো কত? ৯৭৫০। আমার কন্ট্রিবিউশন মার্জিন লস হচ্ছে কত? তাহলে নেট ডিসঅ্যাডভান্টেজ কত? নেট ডিসঅ্যাডভান্টেজ আমার কত হবে? তাহলে কি আমি ফ্লাইটটা ড্রপ করবো না রেখে দিব? সবাই কি চুপ করে গেছেন? ফ্লাইটটা আমি কি ড্রপ করবো না রেখে দিব? রেখে দিব। তাহলে এই ধরনের যদি প্রবলেম আসে আপনারা করতে পারেন পরীক্ষায়? জি স্যার। সবাই চুপ, একজন মাত্র বলছেন, বাকিরা সবাই পারবেন? ঠান্ডা মাথায় করতে হবে স্যার। পারবো স্যার। মানে আমি পারবো আবার স্যার। বলি, রিলেভেন্ট কস্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে এলিমিনেট করতে হবে যে কোনগুলা ইরিলেভেন্ট কস্ট। ইরিলেভেন্ট কস্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইনফরমেশন দেওয়া থাকবে। আমি আবার বলি, এডিশনাল ইনফরমেশন নামে ইনফরমেশন দেওয়া থাকবে যে কোন কস্টগুলো রিলেভেন্ট আর কোন কস্টগুলো ইরিলেভেন্ট। কোন কস্ট সম্পর্কে কোনো কিছু না বলা মানে এই কস্টটা রিলেভেন্ট। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? স্যার আবার বললে একটু ভালো হতো, লাস্ট কথাটা কোন আমরা কষ্ট বলছি সম্পর্কে। যে নরমালি আপনার ইনকাম স্টেটমেন্টে যে কস্টগুলো আছে সেই কস্টগুলো সম্পর্কে অবশ্যই এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। যদি কোনো কস্টটা ইরিলেভেন্ট হয়, সেই ইরিলেভেন্ট কস্টের ইনফরমেশন অবশ্যই ওই জায়গায় দেওয়া থাকবে। আর কোনো কস্ট সম্পর্কে যদি কোনো কিছু বলা না থাকে, তার মানে ধরে নিতে হবে ইটস এ রিলেভেন্ট কস্ট। ক্লিয়ার? জি স্যার। আমরা তো স্যার রিলেভেন্ট কস্ট গুলো অ্যাভয়েড করতে পারবো আর ইরিলেভেন্ট গুলো করতে পারবো। এক্স্যাক্টলি। তার মানে এটা কিন্তু সিম্পল, আপনার ফুল কস্ট অ্যানালাইসিস করতে হবে না, আপনি কি করতে পারেন, রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিসটা করলেই হবে। যে আপনি কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট ড্রপ করে আপনি কন্ট্রিবিউশন মার্জিন কত ড্রপ করবেন বা লস করবেন, এটা থেকে আপনার ফিক্সড কস্ট কতটুকু অ্যাভয়েড করতে পারেন। ফিক্সড কস্ট যদি বেশি অ্যাভয়েড করতে পারেন কন্ট্রিবিউশন মার্জিন লসের তুলনায়, তাহলে আপনি সেগমেন্টটাকে ড্রপ করে দিবেন। আর যদি বেশি অ্যাভয়েড করতে না পারেন, তাহলে সেগমেন্টটাকে কি করবেন, রিটেইন করবেন। সো সিম্পল। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার কোশ্চেন নাই, আরো প্র্যাকটিস করতে হবে আমাদের। প্র্যাকটিস করতে হবে। আমার যেটা মনে হয় কি যে আপনারা কি এটা বুঝছেন যে কোন কস্টগুলো রিলেভেন্ট আর কোন কস্টগুলো ইরিলেভেন্ট? একটু ধারণা হয়েছে স্যার, কিন্তু একেবারে ক্লিয়ার হয় না। ক্লিয়ার হওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে আমাদের। একবার বলে দেন। আচ্ছা, এবার বলেন তো কোন কস্টগুলো ইরিলেভেন্ট হয়? দুইটা অল্টারনেটিভ ডিসিশনের ক্ষেত্রে কোন কস্ট যদি ডিফার না করে। স্যার ফিক্সড কস্ট ডেপ্রিসিয়েশন। না, এক্স্যাক্টলি ফিক্সড কস্ট ওই যে ইরিলেভেন্ট হবে এটা কিন্তু বলতে পারবেন না। আমি বলছি কোন কস্ট যদি দুইটা অল্টারনেটিভের ভিতরে ডিফার না করে তাহলে সেটা হবে ইরিলেভেন্ট কস্ট। ইরিলেভেন্ট। ধরেন এরকম হলো একটা ফিক্সড কস্ট, ধরেন আপনি একটা নতুন প্রোডাক্ট পড়াশোনা করছেন, সো স্পেশাল অর্ডার পেলেন, স্পেশাল অর্ডারের জন্য নতুন একটা ইকুইপমেন্ট পারচেজ করতে হবে, সেটা তো ফিক্সড কস্ট, অথবা ফিক্সড রেন্ট দিতে হবে, এটা তো ফিক্সড কস্ট। বাট এটা হলো আপনি যদি ওই স্পেশাল অর্ডারটা না নেন তাহলে এটা কি করতে হবে না, আপনাকে রেন্ট করতে হবে না। সো ফিক্সড কস্ট ওনলি যে আপনার ইরিলেভেন্ট কস্ট হবে এটা বলা যাবে না, কারণ দুইটা অল্টারনেটিভের ভিতরে কোনো কস্ট যদি ডিফার না করে সেটাকে বলা হয় ইরিলেভেন্ট কস্ট। আমার কথা বুঝতে পারছেন? আর কস্ট যতটুকু ডিফার করবে সেটা হবে রিলেভেন্ট কস্ট। ক্লিয়ার? এটা পার্শিয়াল হতে পারে, এটা ফুল অ্যামাউন্ট হতে পারে। আমার মনে হয় যে আপনাদের আসলে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু বুঝছেন বা বুঝেছেন। আমরা আজকে যেটা করলাম, আমরা মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দিলাম আপনাদেরকে, তাই না, যে রিলেভেন্ট কস্ট কি হবে। কারণ আপনাদের কাজ হলো প্রবলেমগুলো সলভ করে দেখা। এই জায়গায় অনেকগুলো কম্প্রিহেনসিভ প্রবলেম আছে। সো আমি আপনাদেরকে 6টা জিনিসের উপর আমরা কিন্তু কথা বলেছি আজকে। কি কি জিনিসের উপর কথা বলেছি বলেন তো একটু। স্যার ওল্ড প্রোডাক্টটা রাখবো কিনা? ওকে, আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন সেল করবেন না, স্পিড অফ পয়েন্টে সেল করবেন না, ফার্দার অ্যানালাইসিস করবেন। আমি যদি বই দেখি, তারপরে দেখেন ড্রপ করবেন না রিটেইন করবেন, তাই না? জি স্যার। তারপর আপনারা অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন স্পেশাল অর্ডার। বাই করব না মেট করব? মেক করবেন না বাই করবেন। দেখেন প্রতিটা প্রবলেম কিন্তু ডিফারেন্ট সিচুয়েশনে দেওয়া আছে। শাটডাউন করবেন না কন্টিনিউ করবেন। আপনি দেখেন ইউটিলাইজেশন অফ কনস্ট্যান্ট রিসোর্স দেওয়া আছে। তারপর আসেন
আপনি দেখেন করবেন এই জায়গায় কি বলছেন, ক্লোজ করবেন না রিটেন করবেন। তারপর আসেন এই জায়গাতে সেল করবেন, স্পিড অফ পয়েন্টে সেল করবেন না ফার্দার প্রসেস করবেন। তারপর দেখেন এই জায়গায় মেক করবেন না বাই করবেন। তার মানে ইনফরমেশন গুলো কিন্তু সব দেওয়া আছে, কারণ আপনাকে কি করতে হবে, স্পেসিফিকলি এই জিনিসগুলো নিয়ে কাজ করে দেখতে হবে। আমরা যদি এই প্রবলেমটা একটু দেখি, ক্লিয়ার না। মেক অর বাই, আমাদের সময়টা কম, তারপর আমরা দেখি in my opinion we ought to stop making our own drums and accept that outside a supplier offer। তার মানে এটা একটা মেক অর বাই ডিসিশনের ক্ষেত্রে। সো কি বলছে দেখেন, সো বলা হচ্ছে যে সে মানে at a price 18 per drum we ought pay, ধরেন কোনো একটা প্রোডাক্ট প্রোডাকশন করতে তাদের লাগে $23, ঠিক আছে। আর ওনারা বলতেছে যে আমাদের একটা আউটসাইডের সাপ্লায়ার অফার করেছে, আমার প্রতি ইউনিট আমাকে প্রোভাইড করবে $18। কারণ আমরা কি সেই ইয়াটা অ্যাকসেপ্ট করবো না অ্যাকসেপ্ট করবো না, আমরা নিজেরই পড়াশোনা করবো না আমরা আসলে বাইরে থেকে বাই করবো। তো নর্মালি তারা বলছে যে আমরা সিন্স উই ইউজ 60,000 drums a year that would be an annual cost saving। যেহেতু আপনি ধরেন 23 টাকা বলতেছে আমাদের মেকের কাছে লাগে, আর বাই করতে হবে $18, আমরা যদি 60,000 ড্রাম ইউজ করি তাহলে প্রতি বছর আমার সেভিং হবে $3 লাখ। A decision about whether to make or buy the drums is specifically important at this time because the equipment being used to make the drum is completely worn out and must be replaced. The choice facing the company. এখন আমরা যদি যাই কোন একটা পার্টিকুলার ড্রাম যদি আমি প্রোডাকশন করি, আমার মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে, ভেরিয়েবল ওভারহেড লাগবে। সেই অ্যামাউন্টটা কত দেখেন তো, 10 টাকা 35 পয়সা 6 টাকা, তাহলে হলো 16 টাকা 35 পয়সা আর হলো 1 টাকা 50 পয়সা, তাহলে কত আসছে 17 টাকা 50 পয়সা। তাহলে আমরা কি বলছি যে 17 টাকা। এরপর দেখেন ইনফরমেশন গুলো দেওয়া আছে। Rent alternative 1, rent new equipment and continue to make the drum. The equipment would be rented for 1,35,000 per dollar. তো নরমালি আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 2 টাকা 80 পয়সা জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, 1 টাকা 60 পয়সা ডিপ্রিসিয়েশন এন্ড 0.75 হলো সুপারভিশন। তাহলে আমাদের বলা হচ্ছে যে আমরা যে ড্রামগুলো প্রোডাকশন করি, এই ড্রামগুলো প্রোডাকশন করার জন্য একটা ইকুইপমেন্ট ইউজ করতে হয়। A decision about whether to make or buy the drums is especially important at this time because the equipment being used to make the drum is completely worn out। আমরা যে ইকুইপমেন্ট দিয়ে আমরা ড্রামটা প্রোডাকশন করতাম সেই ইকুইপমেন্টটা টোটালি নষ্ট হয়ে গেছে এবং এটা আমাকে এখন রিপ্লেস করতে হবে। তো রিপ্লেসমেন্টের দুইটা অপশন আছে, যে আমি এটা রেন্ট করতে পারি, রেন্ট করলে আমার ইয়ারলি 1,35,000 টাকা আমাকে দিতে হবে, অথবা আমি রেন্টটা করে আমি কি করতে পারি, বাইরে থেকে ড্রামটা পারচেজ করতে পারি। পারচেজ করলে আমার কত লাগবে, 18 টাকা পার ড্রাম লাগবে। এখন বলছে the new equipment would be more efficient than the equipment that Catalyst refining has been using, and according to the manufacturer would reduce direct labor and variable overhead cost by 30%। কারণ আমরা যদি নতুন ইকুইপমেন্টে আমরা রেন্ট করি তাহলে বলতেছে আমাদের যে ভেরিয়েবল ওভারহেড কস্ট আছে সেটা 30% রিডাকশন হবে। The old equipment has no resale value. Supervision cost 45,000 per year and direct material cost per drum would not be affected by the new equipment। তার মানে সুপারভাইজার কস্ট এবং ডিরেক্ট মেটেরিয়াল কস্ট পার ড্রাম এটা কোনো এফেক্টেড হবে না। The new equipment capacity would be 90,000 per drum. The company total general company factory overhead would be unaffected by the decision। তাহলে দেখেন সুপারভাইজার কস্ট যেটা আছে সেটা আমি করতে পারবো না। আমার বলছে দেখেন supervision cost and the direct material cost per drum would not be affected by this new equipment। তাহলে এই দুটো আমার কি হবে না, এফেক্টেড হবে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমার ম্যানেজিং ডিরেক্টরকে আমাকে একটা ডিসিশন দিতে হবে যে আমি এই ড্রামটা প্রোডাকশন করব না বাই করব। মানে আপনারা কিভাবে বলবেন বলেন তো, এটা কি করবেন? নরমালি আপনাকে দেখতে হবে যে আমার যেহেতু নতুন করে আমাকে যদি ড্রামটা আমি প্রোডাকশন করতে যাই আমার ইকুইপমেন্টের রেন্ট অবশ্যই কি করতে হবে, রেন্টটা করতে হবে। ইকুইপমেন্টটা যদি আমি রেন্ট করি আমাদের ইকুইপমেন্টটা কি করতে হবে, রেন্ট করতে হবে। সো রেন্ট করলে আমার কিন্তু 1,35,000 টাকার একটা কস্ট ইনকার হবে। এখন এই রেন্টটা যদি আমি করি তাহলে আমার
কোন কস্টটা আমি অ্যাভয়েড করতে পারবো? আমার লেবার কস্টটা আমি অ্যাভয়েড করতে পারবো এবং ভেরিয়েবল ওভারহেড কস্টটা অ্যাভয়েড করতে পারবো। আমার ডিরেক্ট লেবার কস্ট আছে 6 টাকা, ভেরিয়েবল ওভারহেড কস্ট আছে কত? 1 টাকা 50 পয়সা। টোটাল কস্ট আমার হলো 7 টাকা 50 পয়সা। এই 7 টাকা 50 পয়সার 30% আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো। তাহলে 7 টাকা 50 পয়সার 30% কত হবে? বলেন। 7 টাকা 50 পয়সা 30% কত হবে? 2.25 7 টাকা 50 পয়সা তার ইনটু 30%, তাই না? তাহলে আমার 2 টাকা 25 পয়সা আমি অ্যাভয়েড করতে পারবো। তাহলে আমার কারেন্ট কস্ট কত হবে? ডিরেক্ট মেটেরিয়াল কস্ট তো আমি অ্যাভয়েড করতে পারবো না। 10 টাকা 35 পয়সা আমার ডিরেক্ট মেটেরিয়াল কস্ট। আমার তাহলে ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ওভারহেড আমার কস্ট কত হবে? 7 টাকা 50 পয়সা থেকে আমি কি করতে পারবো? 2 টাকা 25 পয়সা আমি বাদ দিতে পারবো। তাহলে আমার কস্ট হবে 5 টাকা 25 পয়সা। আমি এটা যাই কিছু করি আমি ডিপ্রিসিয়েশনও অ্যাভয়েড করতে পারবো না, আমার সুপারভিশনও অ্যাভয়েড করতে পারবো না, জেনারেল ফ্যাক্টরি কস্ট আমি অ্যাভয়েড করতে পারবো না। এটা যাই থাকুক আমি ইকুইপমেন্ট পারচেজ করি আর মেক করি, এই কস্টগুলো আমার কি হবে? ইনকাম হবে। তো আমাকে নতুন করে আমার কি করতে হবে? একটা ইকুইপমেন্ট পারচেজ রেন্ট করতে হবে। এটার কস্ট হলো 1,35,000। এখন আমি এই ইকুইপমেন্টটা যদি আমি করি তাহলে আমি কি করি? নিউ ইকুইপমেন্ট ক্যাপাসিটি উড বি 90,000 ড্রাম পার ইয়ার, বাট আমরা নরমালি আমাদের লাগে কত? 60,000 ড্রাম। তাহলে 60,000 ড্রাম দিয়ে যদি আমি যাই তাহলে আমার পার ইউনিট কস্ট হবে রেন্ট হবে এত। টোটাল কস্ট আমার কত আসছে? 17 টাকা 85 পয়সা। আর আমার আউটসাইড সাপ্লায়ার অফার করছে কত টাকা? 18 টাকা। তাহলে আমি কি তার এই অফারটা অ্যাকসেপ্ট করবো না করবো না? স্যার করব না। আপনারা যেটা করবেন বাসায় এই প্রবলেমগুলো একটু সলিউশন করবেন, ঠিক আছে? জি স্যার। সলিউশন করার পরে আপনারা যখন প্রবলেম ফেস করবেন তখন আমরা আসলে বুঝতে পারবো যে কি ধরনের প্রবলেম হচ্ছে আপনাদের, ঠিক আছে? অলরেডি 9টা বাজে, আপনাদের ইথিক্স ক্লাস ম্যাগাজিন শুরু হবে, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের কালকে দেখা হবে, ঠিক আছে? আগামীকাল দেখা হবে। আর আগামীকালকে কয়টায় ক্লাস হবে? 4:30টায় টিবিএস টাইমে? টিবিএস 4:30 4:30। জি জি, ঠিক আছে সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।